দেখো, বলা হচ্ছে অনেক ক্রিটিক্স আছে যারা পোয়েট্রিকে ব্যাপক পরিমাণে হেইট করেছে বা ক্রিটিসাইজ করেছে, যেটা অনেক কবিদেরকে আমরা তো এর আগে জেনেছি, তাই না? বিশেষ করে অ্যারোনাইজ পড়তে গিয়ে, যে সেখানে দেখানো হয়েছে কি, যে কিটসের কবিতা বা শেলির কবিতা বা লর্ড বায়রনের কবিতা অনেক ক্রিটিক্স কিন্তু সমালোচনা করেছে। এটা সমালোচনা একটা স্বাভাবিক একটা রীতি বা সাহিত্যের ক্ষেত্রে একটা নীতি, যেটা একটা সাহিত্যের অংশ হিসাবে দাঁড়িয়েছে, ক্রিটিসিজম, ঠিক আছে? তো সেই হিসাবে অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, বিভিন্ন ধরনের ব্যাপার কিন্তু রাজনীতিদের মতো সাহিত্যের ভিতরেও কিন্তু ঘটেছে। কেউ শর্ট স্টোরি পছন্দ করে, কেউ নভেল পছন্দ করে, কেউ এসে পছন্দ করে, কেউ পোয়েট্রি পছন্দ করে। অতএব যে যেটা পছন্দ করে তার বিপরীতে কিন্তু অনেকে কথা বলেছে। পোয়েট্রিকে অনেকে ছোট কিছু বলেছে, মানে একদম মিন একটা জানরা হিসাবে তুলে ধরেছে, এবং তারা বলেছে এটা একটা ওয়েস্টেজ অফ টাইম টু কম্পোজ পোয়েট্রি, টু রিড পোয়েট্রি, টু স্টাডি পোয়েট্রি, দিস ইজ জাস্ট আ ওয়েস্টেজ অফ টাইম। কিন্তু তিনি এটার বিরুদ্ধে ডিফেন্স করেছেন, হ্যাঁ, এটার পক্ষে কথা বলেছেন, জাস্টিফাই করেছেন যে হোয়াই দ্য পোয়েট্রি অ্যাকচুয়ালি গেটস অর রিজার্ভ অর প্রিজার্ভ, হ্যাঁ, দ্য গ্রেটেস্ট প্লেস ইন দ্য, সরি, তাহলে এইখানে সেই হিসাবে তিনি কিন্তু ডিফেন্স, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, মানে পোয়েট্রির পক্ষে একটা ডিফেন্স বা জাস্টিফিকেশন, সেটা আমরা একটা দেখব। তাহলে কেন তিনি এটা লিখেছেন তার কিছু বিষয় এখানে দেখানো হবে, আমরা একটু খেয়াল করব। এখানে কিছু ক্রিটিক্সের নাম আসবে যেগুলো আমরা মনে রাখবো। দেখো, দ্য ডেট অফ কম্পোজিশন, there is no absolute or certainty regarding the date of composition of this celebrated essay by Sidney. A conjecture is, sorry, a conjecture is, however, possible in this respect. তবে কবে করা হয়েছিল সেটার একটা অনুমান করা যেতে পারে। সেটা কি, দেখো, দেয়ার ইজ দ্য লেটার হুইচ সিডনি রোড টু হিজ ব্রাদার রবার্ট, who was abroad at the time, in which many of the ideas of Sidney's essays are to be found. This letter is dated the 18th October 1580. In this letter, Sidney enumerates the various functions of the historian, the orator, the natural philosopher and the poet. তাহলে এদের বিষয়ে তিনি এটাকে বর্ণনা করেছেন, এক্সপ্লেইন করেছেন। দিস অ্যাকাউন্ট অফ দ্য ফাংশন অফ দ্য ভেরিয়াস মেন অফ লার্নিং ইজ রিটেন ইন মাচ দ্য সেম স্পিরিট অ্যাজ দ্য এসে বিফোর আস। তাহলে ওই চিঠিতে তিনি তার ভাইয়ের কাছে এই যে বিভিন্ন ধরনের দিকে, যে বিভিন্ন ধরনের রাইটার রয়েছে বা রাইটিংস রয়েছে বা মেন অফ লার্নিং রয়েছে, হিস্ট্রিয়ান, ওরেটর, এদের সম্পর্কে তিনি যেভাবে কথা বলেছেন এই কথাগুলো তার চিঠিতেও লেখা ছিল, তাই তো, যেটা আমরা এসেতে পাবো। দেয়ার ইজ অলসো ইন দিস লেটার রিমার্ক অ্যাবাউট দ্য, দেখো, সিসেরো নিয়া নিমস, হ্যাঁ, দেখো, সিসেরো নিয়া নিমস নিজম, সরি আমি মিস করি, নিজমস, হ্যাঁ, সিসেরোনিয়ানিজম অফ দ্য ডে, হুইচ মে ইজিলি বি লিঙ্ক টু উইথ সিডনিস রেফারেন্স ইন দ্য এসে টু দ্য, দেখো, নাইজোলিয়ান পেপার বুকস, প্যারাগ্রাফ 64। তাহলে প্যারাগ্রাফ 64-এ এই বইয়ের কথাগুলো বলা হয়েছে, যেখানে হয়তো কিছু রেফারেন্স আছে, সেই রেফারেন্স অনুসারে আমরা ডেটটা নিয়ে কথা বলতে পারি। অবশ্য ডেটটা খুব একটা এখানে মেজর ইস্যু না, কিন্তু কী কারণে তিনি লিখেছিলেন সেটা কিন্তু আমাদের এখানে ব্যাপারটা কাজ করছে, হ্যাঁ। বলছে, অ্যানাদার পিস অফ এভিডেন্স ইজ আ লেটার রিটেন বাই স্পেন্সার টু জি হার্ভি, ডেটেড October 1579, ইন হুইচ দ্য রাইটার মেক্স আ রেফারেন্স টু স্টিফেন গসন্স বুক দ্য স্কুল অফ অ্যাবিউজ। এইখানে নামটা একটু খেয়াল করবা, যেখানে রাইটার মেক্স আ রেফারেন্স টু স্টিফেন গসন্স বুক, তার মানে এই যে স্পেন্সার লিখেছিলেন টু জি হার্ভে এর কাছে, এই লেটারে স্টিফেন গসন্স নামে একটা রাইটারের নাম বলা আছে, ক্রিটিক্সের নাম বলা আছে, তার বইয়ের নাম হচ্ছে দ্য স্কুল অফ অ্যাবিউজ, আ ওয়ার্ক হুইচ হ্যাড বিন ডিক্টেটেড বাই দ্য অথর টু সিডনি। যে বইটা এই অথর মানে গসন সিডনিকে ডেডিকেটেড, আমি বারবার মিস করতেছি কেন হচ্ছেনগুলো, ডেডিকেটেড, হ্যাঁ, বাই দ্য অথর টু সিডনি, তাহলে সিডনিকে ডেডিকেট করে এই বইটা লেখা ছিল। তা সেই বইয়ে কী লেখা ছিল, তাই তো, সেই দ্য স্কুল অফ অ্যাবিউজ বইটার নাম খেয়াল করো। তাহলে স্টিফেন গসন, তার বই হচ্ছে স্কুল অফ অ্যাবিউজ, এই বইটা ডেডিকেট করা ছিল সিডনির নামে। এখন সেখানে কি বিষয় এমনটা ছিল যে বিষয়ের জন্য রাইটার আমাদের এই যে ফিলিপ সিডনি পোয়েট্রির পক্ষে কথা বলেছে, এটা একটা অনেকটা ডিবেটের মতো, ঠিক আছে, ডিবেটিংয়ের মতো। বোথ দিস পিসেস অফ এভিডেন্স সাজেস্ট দ্যাট দ্য এসে মে হ্যাভ বিন রিটেন আর্লিয়ার রেট, এতো
অতএব ডেটটা আমরা কথা নেই, এখানে আমরা একটা নাম দেখলাম, এটা হচ্ছে স্টিফেন গসন এবং বইয়ের নাম হচ্ছে দ্য স্কুল অফ অ্যাবিউজ। তাহলে এই বইয়ে এমন কিছু লেখা ছিল পোয়েট্রির বিপক্ষে যে ওটা সিডনিকে ডেডিকেট করেই লেখা, যাতে বোঝানো হয় যে সিডনিকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। তো দেখো বলেছে দ্য ওকেশন ফর সিডনিস রাইটিং দিস এসে, তাহলে তিনি এই যে অ্যাপোলজি ফর পোয়েট্রি যে এসেটা লিখেছেন এর উদ্দেশ্যটা কি, কেন তিনি, উপলক্ষটা কি, কেন তিনি লিখলেন, এইটা একটু দেখো। দেখো সিডনি ওয়াজ আনডাউটেডলি মুভ টু রাইট দিস অ্যাপোলজি অফ দ্য পয়েটস ফাংশন বাই দ্য ফ্যাক্ট, হ্যাঁ, যে মূলত কবিদের কাজ কি, হ্যাঁ, এই বিষয়ের উপরে তিনি অ্যাপোলজিটা লিখেছিলেন। মেনশন দ্যাট স্টিফেন গসন ইন 1579 ডেডিকেটেড টু হিম দ্য স্কুল অফ অ্যাবিউজ ইন হুইচ গসন হ্যাড অ্যাটাকড বোথ পোয়েট্রি অ্যান্ড ড্রামা। দেখো যেখানে গসন কি করেছে, পোয়েট্রি এবং ড্রামাকে ব্যাপকভাবে অ্যাটাক করেছে, তুলোধনা করেছে এক্ষেত্রে। হ্যাঁ, গসনকে ছিলেন, গসন ওয়াজ আ নেটিভ অফ কেন্ট ইন ইংল্যান্ড, born the year before Sydney and educated at Christ Church, which he entered the year after Sydney left Oxford. তাহলে অক্সফোর্ড যখন সিডনি ত্যাগ করলো ঠিক তারপরেই গসন এই চার্চ, ক্রাইস্ট চার্চ, এই যে মানে কলেজ, সেখানে ঢুকে শিক্ষা নিয়েছিল। এটা গেল। গসন হ্যাড ইন হিজ আর্লি লাইফ রিটেন পোয়েমস অ্যান্ড প্লেজ, তাহলে গসন কিন্তু তার জীবনে পোয়েম বা এগুলো লিখেছেন। বাট ইন 1578 to 79 হি ওয়াজ সিজড বাই দ্য পিউরিটান মুভমেন্ট। দেখো এইটা একটু খেয়াল করো, কমনওয়েলথ পিরিয়ডের পরবর্তী, তাই না? বাই দ্য পিউরিটান হুইচ হ্যাড বিন স্টার্টেড এগেইনস্ট দ্য থিয়েটার অ্যান্ড দেয়ারফর স্টপড রাইটিং ফর দ্য স্টেজ। তিনি পোয়েম এবং প্লে লিখলেও পরবর্তীতে তিনি প্লে লেখা বন্ধ করে দেন। কারণটা কি? ওই যে পিউরিটান মুভমেন্টের কারণে। হি পাবলিশড হিজ স্কুল অফ অ্যাবিউজ ইন অগাস্ট 1579. In this work, Gosson referred to Plato's censure of poetry and poets. প্লেটো যে কবিদেরকে ব্যাপক পরিমাণে সমালোচনা করেছেন, সেন্সর মানে কি? সমালোচনা করা, পয়েট এবং পয়েটদেরকে, সেটাকে তিনি এখানে রেফার করেছেন। তাহলে প্লেটো কিভাবে, দেখো, নো মার্ভেল দ্যাট প্লেটো শাট দেম আউট অফ স্কুল অ্যান্ড ব্যানিশ দেম কোয়াইট আউট অফ হিজ কমনওয়েলথ অ্যাজ এফিমিনেট রাইটার। খেয়াল করো কীভাবে প্লেটো পয়েটদেরকে সেন্সর করেছেন বা সমালোচনা করেছেন। কি বলছে? যে প্লেটো শাট দেম আউট অফ স্কুল, মানে স্কুল মানে কি? তার যে শিক্ষাক্ষেত্র বা শিক্ষার যে আলোচনা সমালোচনা, এই জায়গা থেকে তিনি কবিদেরকে পুরো বাদ দিয়েছেন। অ্যান্ড ব্যানিশ দেম কোয়াইট আউট অফ হিজ কমনওয়েলথ, মানে তার যে জগৎ, তাই তো, তার যে ধ্যান জ্ঞান গবেষণা, এই জগৎ থেকে তিনি কবিদেরকে পুরো ব্যানিশ করেছেন। কী হিসাবে ব্যানিশ করেছেন? অ্যাজ এফিমিনেট রাইটার, আনপ্রফিটেবল মেম্বার্স অ্যান্ড আর্টার এনিমিস অফ ভার্চু। যেটা হচ্ছে এফিমিনেট। এফিমিনেট মানে বুঝো? এফিমিনেট মানে এটা কি? দেখো এফিমিনেট, হ্যাঁ দেখো এফিমিনেট মানে হচ্ছে যারা কোনো একটা জায়গার জন্য, দেখো এই বলছে হ্যাভিং ক্যারেক্টারিস্টিক্স আর ওয়েজ অফ বিহেভিং ট্রেডিশনালি অ্যাসোসিয়েটেড উইথ উইমেন অ্যান্ড রিগার্ডেড অ্যাজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফর ম্যান। তার মানে কি? এটার বাংলা আমরা কি বলবো? যে এমন আচরণ যেটা পুরুষদের জন্য ইনঅ্যাপ্রোপ্রিয়েট কিন্তু নারীদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে এরকম যদি আচরণ পুরুষদের মানে কবিদের মধ্যে থাকে, তাহলে আমরা কি বলবো ওদেরকে? এই যে এটাই কি বলি আমরা? উম্যানিশ, বা বাংলায় কি বলি বলো তো? মেয়েলি নাকি? হ্যাঁ, মেয়েলি ধরনের, হ্যাঁ, মানে ওদের মেয়েলি আচরণ যেটা আমরা বলতে পারি। হ্যাঁ, তাহলে এরকম বলা হচ্ছে, ওদেরকে এফিমিনেট বলা হচ্ছে। হ্যাঁ, দেখো হোয়াট ইজ দ্য মিনিং? দেখো হ্যাভিং ফেমিনাইন কোয়ালিটি আনটিপিক্যাল অফ আ ম্যান, অথবা নট ম্যানলি ইন অ্যাপিয়ারেন্স অর ম্যানার্স। ঠিক আছে? তো মানে মূল কথা হলো যেগুলো আসলে সমাজে চলে না, যে কাজগুলো মানানসই না, এগুলো সমাজের কোনো উপকার করেনি, তাই বলছে কি এফিমিনেট রাইটার, সাথে হচ্ছে আনপ্রফিটেবল মেম্বার্স, যে এরা সমাজের আসলে কোনো উপকার করে না। হ্যাঁ, এদের দ্বারা সমাজ কোনো প্রফিট পায় না। আরটা হচ্ছে আর্টার এনিমিজ অফ ভার্চু, এবং এরা কি যা তা লিখে যা দিয়ে ভার্চু রক্ষিত হয়, বড় হচ্ছে ভার্চুর তারা হচ্ছে এনিমি। এই বলে প্লেটো কি করেছে? পোয়েট্রি এবং পোয়েটদেরকে কি করেছেন? সমালোচনা করেছেন, গালিগালাজ করেছেন। হ্যাঁ, তাই বলছে হিজ সেন্সার ওয়াজ ডিরেক্টলি চিপলি এগেইনস্ট দ্য ইমর্টালিটি অফ দ্য থিয়েটার্স অ্যান্ড আদার প্লেসেস ওয়ার প্লে ওয়ার পারফর্মড। তাহলে এগেইনস্ট ছিল, হ্যাঁ, যে থিয়েটার বা এগুলো যে আসলে ইমর্টাল, এগুলো যে চলবে, এগুলো যদি এত সহজে বন্ধ হবে না,
সেটার বিরুদ্ধে কথা হয়েছে। দেখো হিজ সেন্সার ওয়াজ ডিরেক্টলি সিম্পলি এগেইনস্ট দ্য ইমর্টাল, সরি আমি আজকে ভুল পড়তেছি কেমন জানি, হ্যাঁ এটা হয় স্যার মাঝে মাঝে। হ্যাঁ মানে একটু মাথা ঠিক না থাকলে যেটা হয়, বলছে এগেইনস্ট দ্য ইমোরালিটি অফ দ্য থিয়েটার্স অ্যান্ড আদার প্লেসেস হোয়ার প্লেজ আর পারফর্মড রাদার দ্যান এগেইনস্ট দ্য প্লেজ দেমসেলফ। তাহলে হচ্ছে প্লের বিরুদ্ধে না, বরং যেখানে থিয়েটারগুলোকে পারফর্ম করা হতো সেগুলোর বিরুদ্ধে, এবং তাহলে তারা কিন্তু সরাসরি থিয়েটারের বিরুদ্ধে সমালোচনা করেনি, সরি প্লের বিরুদ্ধে সমালোচনা করেনি, বরং সমালোচনা করেছে নাটক এবং যেখানে নাটকগুলোকে স্টেজ করা হতো সেইগুলোর বিরুদ্ধে, তাই তো? তাহলে হচ্ছে নাটকে থিয়েটার যেটা সেটার বিরুদ্ধে, ইমোরালিটি অফ দ্য থিয়েটার। হ্যাঁ, তাহলে থিয়েটার্সের ইমোরালিটি, কারণ তখন হয়তো দেখা যাচ্ছে যে নাটকের ভিতরে কোনো ইমোরালিটি নাই, কিন্তু ওটাকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেগুলোতে ইমোরাল সিন অ্যাড করে উপস্থাপন করা হয়েছে, সেগুলোর বিরুদ্ধে তারা সমালোচনা করেছে। অ্যাজ দ্য স্কুল অফ অ্যাবিউজ হ্যাড বিন ডেডিকেটেড টু সিডনি, যেহেতু সিডনিকে ডেডিকেট করে লেখা হয়েছে, অতএব সিডনির একটা দায়িত্ব তো আছে। হ্যাঁ, সিডনি থট ইট ইজ হিজ ডিউটি টু রিপ্লাই টু গসনস ইন্ডিকমেন্ট, হ্যাঁ, বা ইন্ডাইকমেন্ট। হাউএভার নো হোয়ার ইন হিজ এসে ডাজ সিডনি রেফার টু গসন বাই নেম, কিন্তু তিনি গসনের নামটা কোথাও উল্লেখ করেনি। At the same time, Sydney takes no notice of the fact that Gosson had in effect indicted the theatres and the play houses rather than poetry itself or drama itself. এবং সিডনি টেক্স নো নোটিস অফ দ্য ফ্যাক্ট, যে তিনি এটার কোনো মানে তিনি হয়তোবা পোয়েট্রিকে উদ্দেশ্য করে লেখেননি গসন, বা ড্রামাকে ইন্ডিকেট করে সরাসরি লেখেননি, তিনি লিখেছেন থিয়েটারকে বা প্লে হাউসগুলোকে নিয়ে, যেখানে মানে কিছু ইমোরালিটির মানে ব্যবস্থা ছিল বা হচ্ছে ইমোরাল কিছু এক্সিস্ট করছিল। হ্যাঁ, এইটা তিনি খেয়াল না করেই তিনি সরাসরি গসনের বিরুদ্ধে একদম পোয়েট্রিকে খারাপ বলেছেন এই বলে লেখালেখি শুরু করেছেন। হ্যাঁ, তারপর যে সিডনি ডিফেন্ডস পোয়েট্রি অ্যান্ড ড্রামা ইন জেনারেল এগেনস্ট অল দোজ চার্জেস হুইচ হ্যাড আইদার বিন অ্যাকচুয়ালি লেভেলড এগেইনস্ট দিস লিটারি ফর্মস অর হুইচ কুড বি লেভেলড বাই দ্য পিরিটেন্স। মানে মূল কথা হলো তিনি সাপোর্ট করেছেন, তিনি মনে করেছেন যে হয়তো বা এর আড়ালে পোয়েট্রি বা ড্রামাকে হয়তো ক্রিটিসাইজ করা হতে পারে, তো সেই হিসাবে তিনি আগে থেকে কি করেছেন, একটা ডিফেন্স তিনি দেখিয়েছেন। সিডনিস ইলোকুয়েন্ট অ্যান্ড ফারভেন্ট প্লি ফর পোয়েট্রি, তাহলে প্লি মানে কি? প্লি মানে হচ্ছে পক্ষে অনুনয় বিনয় করা, তাই তো, আবেদন করা, ডিফেন্স করা, জাস্টিফাই করা। তাকে বলা হচ্ছে অ্যাজ এমিলি লিগুইস পয়েন্টস আউট গসনস ইনভেক্টিভ এগেইনস্ট দ্য থিয়েটার হ্যাজ সার্ভাইভড বিকজ অফ দ্য রিপ্লাই ইট প্রভোক ফ্রম সিডনি। তাহলে যেহেতু রিপ্লাই করেছেন সিডনি, তো সেই হিসাবে তার ইনভেক্টিভ বা সমালোচনাগুলো কিন্তু কী হয়ে আছে, সারভাইভ করে গেছে, টিকে গেছে, কারণ সিডনির লেখার মাধ্যমে এগুলো জনগণের কাছে আরও বেশি কী হয়েছে, প্রকাশ পেয়েছে। হোয়াইল থমাস লজ কে ছিলেন, দ্য প্লে রাইট ইমিডিয়েটলি আনসার্ড গসনস অ্যাসাল্ট উইথ আ হোলি পেডান্টিক ডিফেন্স অফ পোয়েট্রি। তাহলে থমাস লজ নামে যে রাইটার ছিলেন তিনি কি করেছেন, ডিফেন্স অফ পোয়েট্রি নামে একটা বইয়ের মাধ্যমে তিনি গসনের এই অ্যাসাল্ট বা আক্রমণকে তিনি আনসার করেছেন, মানে প্রতিবাদ করেছেন, সলিউশন দিয়েছেন, যেখানে তিনি দেখিয়েছেন লোডেড উইথ ক্লাসিক্যাল কোটেশনস অ্যান্ড নো লঙ্গার অফ অ্যানি ইন্টারেস্ট সিডনি রিপ্লাইড টু গসন অ্যাজ ইজ ওনলি জেয়ার। তাহলে ওদিকে থমাস লজ তো কথা বললই, আর নো লঙ্গার অফ অ্যানি ইন্টারেস্ট সিডনি রিপ্লাই টু গসন অ্যাট হিজ ওন লিজার অ্যাপারেন্টলি ফর হিজ ওন স্যাটিসফ্যাকশন বিকজ হিজ অ্যাপোলজি ফর পোয়েট্রি ওয়াজ পাবলিশড অনলি ইন 1597। তাহলে 1579 আর হচ্ছে 1597, অনেক দিন পরে কিন্তু অ্যাপোলজি ফর পোয়েট্রি সিডনি লিখেছেন। এটা হয়তো বা তিনি সরাসরি গসনকে রিপ্লাই করার জন্যই লিখেছেন তা না, বা এরকম কোনো ইন্টারেস্টও তার ছিল না, যে কিন্তু তিনি কি করেছেন, তিনি তার লিজে অ্যাট হিজ ওন লিজার মানে নিজের সুবিধা মতো সময়ে নিজের সন্তুষ্টি বোধের জন্য তিনি এটা মেনলি লিখেছিলেন, এবং এটা পাবলিশ হয়েছিল কবে, লং আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরে। অতএব সিডনিস প্লি ফর পোয়েট্রি কনস্টিটিউট ওয়ান অফ দ্য মোস্ট ইলোকুয়েন্ট অ্যান্ড মোস্ট প্লিজিং প্রোজ ওয়ার্ক অফ দ্য পিরিয়ড। দেখো, অন দ্য হোল সিডনি অ্যাগ্রিজ উইথ গসন ইন হোল্ডিং এক্সিস্টিং ইংলিশ লিটারেচার চিপ, স্পেশালি ইংলিশ ড্রামা। তাহলে সিডনি দেখো এখানে আবার বলছে কি, অন দ্য হোল সিডনি অ্যাগ্রিজ,
সিডনি কিন্তু গসনের সাথে একটু অ্যাগ্রি করেছে। কোন দিক থেকে? সিডনি অ্যাগ্রিস উইথ গসন ইন হোল্ডিং এক্সিস্টিং লিটারেচার চিপ। তিনি দেখিয়েছেন ওই সময় পিরিটান এইজের সময়, তাই না, স্পেশালি ইংলিশ ড্রামা এগুলো যে খুবই সস্তা দামের ছিল বা সস্তা হয়ে গিয়েছিল, এক্ষেত্রে সিডনি অবশ্য অ্যাগ্রি করেছেন। বাট হি কন্ডেমস ইট নট ফর রিজনস অফ মোরালিটি বাট বিকজ দ্য ওয়ার্ক সিমস টু বি টু উইক, মেডিওকিয়ার, রিডিকুলাস অ্যান্ড ডিভয়েড অফ আর্ট। কিন্তু তিনি মেনলি এগুলোর যে মোরালিটির ব্যাপারের জন্য তিনি সমালোচনা করেননি, বরং এগুলোকে তিনি দেখেছেন খুবই দুর্বল, একদম দক্ষ হাতের না, অদক্ষ হাতের লেখা, হ্যাঁ, মানে অদক্ষ মানুষের দ্বারা তৈরি, এবং রিডিকুলাস, হাস্যকর, ডিভয়েড অফ আর্ট। তাই তো ড্রামার ভিতর যে একটা আর্টিস্টিক ভ্যালু থাকে সেইগুলো নাই। এ কারণে মেনলি এখানে তিনি এই সিডনি গসনের এই মানে যে সমালোচনা তার সাথে অ্যাগ্রি করেছেন। দ্য পয়েট ইজ ফর হিম দ্য ফার্স্ট ল গিভার। এইখানে একটা কথা আছে, দেখো, দ্য পয়েট ইজ ফর হিম দ্য ফার্স্ট ল গিভার, দ্য ভেটস সুপিরিয়র টু দ্য হিস্ট্রিয়ান হু ইজ টাইড টু রিয়েলিটি, টু দ্য ফিলোসফার হু ইজ নেসেসারিলি অ্যান্ড কনস্ট্যান্টলি সিভিয়ার অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট ইন হিজ ডিসকুইজিশন। তার মানে দেখো এখানে সিডনি কী করেছেন, পয়েটদেরকে বলেছেন ফার্স্ট ল গিভার, যে পয়েটদের মাধ্যমেই প্রথম আইন এসেছে পৃথিবীতে, এবং তাদেরকে ভেটস বলা হচ্ছে, ঠিক আছে, এবং ভেটস হিসাবে তাদেরকে কি বলা হচ্ছে, সুপিরিয়র টু দ্য হিস্ট্রিয়ান, যে পয়েটরা হিস্ট্রিয়ানদের থেকেও মানে সুপিরিয়র, কারণ হিস্ট্রিয়ানরা বাস্তবতার সাথে যুক্ত থাকে মাত্র। আমরা পয়েটিক ট্রুথ বলে একটা বিষয় পড়েছিলাম, তাই না, ওই যে মনে আছে কি, পয়েটিক্সে আমরা পেয়েছিলাম একটা, তাই না, ওখানে পয়েটিক জি স্যার, যে বিশ্বাস করে নিতে হবে যে পোয়েট যা বলবে তা সত্য আর কি, সত্য, এটা তারা ভেবে হয়তো নিয়ে অন্যের পড়তে হবে। ডিসগাইজে বলবে কিন্তু এটা সত্য। কিন্তু হিস্ট্রিয়ানরা কি করতেছে, তারা রিয়েলিটির সাথে টাইড, আবদ্ধ, তারা বাস্তব বিষয়টাই বলে, অতএব তাদের ভিতরে আবেগ নেই, তারা বাস্তবে যা দেখে তাই বলে। কিন্তু কবিরা অনেক কিছু সৃষ্টি করতে পারে, সেই হিসাবে কবিরা হচ্ছে হিস্ট্রিয়ানদের থেকেও সুপিরিয়ার। এবং শুধু হিস্ট্রিয়ানদের থেকে নয়, টু দ্য ফিলোসফার, ফিলোসফার থেকেও তারা মানে সুপিরিয়ার। কারণ কি, ফিলোসফারদের কি করতে হয়, হু ইজ নেসেসারিলি অ্যান্ড কনস্ট্যান্টলি সিভিয়ার অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট ইন হিজ ডিসকুইজিশনস, মানে তার চিন্তাভাবনা, আলোচনার দিক থেকে ফিলোসফাররা হচ্ছে খুবই সিভিয়ার এবং অ্যাবস্ট্রাক্ট, হ্যাঁ, মানে এই বিষয়ে তারা খুবই সিভিয়ার, তারা ওপেন মাইন্ডেড না বা হচ্ছে বোধগম্য না। সেই হিসাবে পয়েটরা অনেকখানি বোধগম্য, তো সেই হিসাবে পয়েটরা হচ্ছে কি ফিলোসফারদের থেকেও সুপিরিয়ার। দ্য পয়েট ইমিটেটস রিয়েলিটি বাট অ্যাট দ্য সেম টাইম আইডিয়ালাইজেস ইট। বলা হচ্ছে পয়েটরা হয়তো সরাসরি রিয়েলিটিকে তুলে ধরে না, বাট দে ইমিটেট রিয়েলিটি, যেটা আমরা পয়েট 6-এ পেয়েছিলাম, দ্য ইমিটেশন, হ্যাঁ, আর্ট অফ ইমিটেশন। বাট এট দ্য সেম টাইম আইডিয়ালাইজেস ইট, শুধু এটা ইমিটেটই করেন না, বরং এগুলোকে আইডিয়ালাইজ করেন। কারণ কি, আইডিয়ালাইজ করার মাধ্যমে কী হয়, এগুলোকে আমরা অন্যের সাথে মিলিয়ে একটা স্ট্যান্ডার্ড গঠন করতে পারি। তাই বলছি ইম্পার্টিং অ্যান ইরেসিস্টিবল চার্ম টু হিজ ইমিটেশন। আর যখন তিনি ইমিটেট করেন তখন এক ধরনের চার্ম বা অ্যাট্রাকটিভনেসকে তিনি এখানে গ্রো করে দেন, তৈরি করে দেন। তাতে কি হয়, মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হয়, আকর্ষণীয় হয়, যেখানে হিস্ট্রি হয়তো সবার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। ফার ফ্রম সফটেনিং মেন, পোয়েট্রি হ্যাজ বিন আ চিপ অ্যাওয়াকেনার অফ দ্য ওয়ার-লাইক স্পিরিট অ্যান্ড দ্য ভার্চুস অফ শিভালরি। হ্যাঁ, তাহলে বলতেছে যে পোয়েট্রি তো মানুষকে সফটেনই করেনি না, সফটেন করে তা নয়, বরং পোয়েট্রি মানুষকে আরও বেশি ওয়ার-লাইক স্পিরিটে জাগিয়ে তোলে, তাদেরকে আরও বেশি এনকারেজ করে, তাদের ভার্চুগুলোকে আরও বেশি জাগিয়ে তোলে। মানে এইভাবে তিনি ডিফেন্ড করছেন, ঠিক আছে। ইভেন আ পপুলার ইল রাইম ব্যালাড লাইক চেভিসেইজ, ইভেন দ্য আর্থারিয়ান রোমান্সেস উইথ অল দেয়ার অ্যাবসার্ডিটিস আর আ কল টু ম্যানস কারেজ অ্যান্ড দেয়ার ডিজায়ার ফর গ্লোরি। অতএব এখানে দুইটা বইয়ের নাম বলা হয়েছে, একটা হচ্ছে ব্যালাড, যেটা হচ্ছে ইল রাইমড, তাই তো। যদি আমরা রাইটিংয়ের দিকে বা ফর্মের দিকে যাই তাহলে হয়তো চেভিসেইজ এই রাইটিংটা ছিল হচ্ছে খুব ভালো রাইটিং না, অথবা আর্থারিয়ান যে রোমান্সগুলো আছে যেগুলো আমরা পেয়েছিলাম হচ্ছে সেই আমাদের হিস্ট্রির যে ওল্ড এজে, তাই না, আর্থারিয়ান রোমান্স, এগুলোর মধ্যেও হয়তো অনেক অ্যাবসার্ডিটি আছে যেগুলো হয়তো বাস্তবতার সাথে অনেকখানি মিলে না। তারপরেও এইগুলো পড়ার মাধ্যমে একজন মানুষ কি করে, তার ভিতরের যে সাহস, সেই সাহসটাকে ফিরে পায়, এবং মানুষের মধ্যে যে গ্লোরির যে ডিজায়ার, মানুষ যে নিজেকে উন্নত করতে চাওয়ার যে আগ্রহ, সেগুলোও কিন্তু এই রাইটিংয়ের বা রোমান্সের মাধ্যমে মানুষের মধ্যে ফিল হয়। তাহলে আমরা পড়তেছি একটা কাহিনী যেটা হচ্ছে ফিকশনাল, যেটা হচ্ছে বাস্তব না, কিন্তু সেখানে যা ফুটিয়ে তোলা হয়েছে
তা বাস্তবের থেকে আরও বেশি ইম্পর্টেন্ট বা ভ্যালুয়েবল, যেগুলো মানুষকে কী করে আরও বেশি এনকারেজড করে। সুতরাং এই হিসাবে দেখো পয়েটদেরকে তিনি কিন্তু সুপিরিয়র হিসাবে দেখিয়েছেন। তাই বলছি ইন কনক্লুশন সিডনি ডিক্লেয়ার্স দ্যাট অল দ্য ইংলিশ লিটারেচার ইজ স্টিল পোর, ইট ইজ কেপেবল অফ হাই ডেস্টিনিজ। যে যদিও অনেকের মতে ইংলিশ লিটারেচার এখনও খুবই নিম্ন লেভেলে রয়েছে, তার সময়েও হয়তো সামনে আরও তার হাই ডেস্টিনি রয়েছে, তার ভাগ্য খুব ভালো রয়েছে, এমনটা বলা হয়েছে। হ্যাঁ, তাহলে মেইনলি আমরা এখানে দেখলাম যে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি হ্যাজ বিন রিটেন অ্যাজ আ ডিফেন্স ইন সাপোর্ট অফ পোয়েট্রি। ঠিক আছে, তো এগেইনস্ট দ্য ইনভেক্টিভ রাইটিং ফ্রম গসন। এই গসন তিনি হয়তো বা সরাসরি পয়েট বা ড্রামাকে তিনি হয়তো সরাসরি সেন্সর করেননি, ক্রিটিসাইজ করেননি, কিন্তু তার ইউজকে করেছেন। কিন্তু আমাদের সিডনি সেটাকে ওই তার থিয়েটার বা থিয়েটার হাউস বা প্লে হাউস এটা নিয়ে না করে তিনি সরাসরি ধরে নিয়েছেন যে এটা প্লে অথবা পয়েটদের বিরুদ্ধে বলা হয়েছে, সেই হিসাবে তিনি সেই পয়েটদের সাপোর্টে তিনি সাফাই গিয়েছেন। হ্যাঁ, তো এখানে আমরা একটু ডিভিশন দেবো হচ্ছে 3 মেজর ডিভিশনস অফ সিডনিস এসে। তাহলে এই এসেতে যে কয়টা প্যারাগ্রাফ আছে সেগুলোকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, এবং 3টা কোন ভাগে কী আলোচনা করা হয়েছে সেটা আমরা একটু দেখে নিই। দেখো 3 মেজর ডিভিশনস অফ সিডনিস এসে। হ্যাঁ, সিডনিস এসে falls into 3 major divisions. In the first part, paragraph 1 to 35, Sydney offers a general defense of poetry as the earliest forms of literature, as an imitation of nature and yet transcending nature, and as contributing better than philosophy or history to the end of all teaching. দেখো, and that end being virtue and virtuous action. তার মানে তিনি দেখিয়েছেন এখানে 1 থেকে 35 প্যারাগ্রাফের মধ্যে তিনি দেখিয়েছেন যে পোয়েট্রি হচ্ছে যত লিটারেরি ফর্ম আছে তার ভিতরে এটা হচ্ছে সবচেয়ে প্রাচীন, আর্লিয়েস্ট ফর্ম। আর এটা এর পোয়েট্রির মাধ্যমে দিয়ে নেচারকে ইমিটেট করা হয়, কিন্তু নেচারকে ইমিটেট করতে গিয়ে নেচারকেও ছাড়িয়ে গেছে। ট্রান্সেন্ডিং নেচার মানে কি, ছাড়িয়ে যাওয়া, পেরিয়ে যাওয়া, এবং নেচারকে পেরিয়ে গিয়ে এমন কিছু স্পিরিচুয়াল বা ডিভাইন বিষয়কে তুলে আনা হয়েছে যেগুলো সাধারণত ফিলোসফি বা হিস্ট্রিতে পাওয়া যায় না। তাই কিন্তু এখানে বলা হয়েছে, তাই না? এই কথাগুলো আমরা খেয়াল করবো। ইট ইজ নোটেড দ্যাট সিডনি ইন সেইং অল দিস ইজ নট কন্টেন্ট টু অফার জেনারেলাইজেশনস। হি ইলাস্ট্রেট অলমোস্ট এভরি রিমার্ক হি মেক্স উইথ এক্সাম্পল ফ্রম অ্যানশিয়েন্ট ক্লাসিক্যাল লিটারেচার। দেখো, তিনি যে কয়টা কথা বলেছেন, যে সকল রিমার্ক করেছেন, সবগুলোকেই তিনি ক্লাসিক্যাল লিটারেচারের যে এক্সাম্পল সেগুলো দিয়ে তিনি ওগুলোকে বোঝানোর চেষ্টা করেছেন, মানে ডিফেন্ড করার চেষ্টা করেছেন। এই জন্য এই মানে এখানে আরও বেশি জটিলতা সৃষ্টি হবে, কারণ অনেক রেফারেন্স আছে। হ্যাঁ, অনেক ক্লাসিক্যাল রাইটিং আছে যেগুলো আমরা নামই শুনি নাই বা আমরা কখনো পড়ি নাই। তিনি তো এগুলো নাম বলে গেছেন শুধু, কিন্তু কাহিনী তো আমাদের জানা নেই। এই জন্য ওই জায়গায় বুঝতে আমাদের সমস্যা হবে। এই জন্য আমরা করবো কি, ওই জায়গাগুলোকে এড়িয়ে মূল যে কথাগুলো সেইগুলোকে আমরা একটু নিয়ে কাজ করব। অ্যান্ড হি রেফার্স টু সেভারাল অ্যানশিয়েন্ট ফিলোসফার্স অ্যান্ড হিস্ট্রিয়ান। এমনকি তিনি অনেক প্রাচীন দার্শনিক এবং ইতিহাসবিদদেরও কিন্তু তিনি রেফার করেছেন তাদের সাথে পয়েটদের তুলনা করার জন্য, যে তারা কেমন ছিল আর পয়েটরা ওই সময় কেমন ছিল। তাহলে প্রথমত এটা দেখানো হয়েছে যে পোয়েট্রি একটা আর্লিয়েস্ট ফর্ম, এবং এটা হিস্ট্রি এবং ফিলোসফির চেয়েও অনেক বেশি কন্ট্রিবিউটর, মানে যে সে সমাজের অনেক উপকার করেছে। কারণ কি, অনেক ক্রিটিক্স কি বলেছে, বিশেষ করে প্লেটোর উদাহরণ দিয়ে বলা হয়েছে, তাই না, যে এরা হচ্ছে কি এফিমিনেট এবং আনপ্রফিটেবল মেম্বার, এবং এরা হচ্ছে ভার্চুর এনিমি। এইটাকে সাপোর্ট করতে গিয়ে তিনি বলেছেন যে হিস্ট্রি বা ফিলোসফির থেকেও কিন্তু পোয়েট্রি অনেক উপরে। যাই হোক, এবার বলছে ইন দ্য সেকেন্ড পার্ট, প্যারাগ্রাফ 36 to 58, সিডনি আনসার্স দ্য ভেরিয়াস অবজেকশনস হুইচ মাইট বি অ্যান্ড হুইচ হ্যাড বিন ব্রট এগেইনস্ট পোয়েট্রি। মানে যে অবজেকশনগুলো হয়তোবা আনা হয়েছে পোয়েট্রির বিরুদ্ধে অথবা আনা হতে পারত, কিন্তু আগে থেকেই তিনি ডিফেন্সটা করে দিয়েছেন। হি নেমস দ্য ভেরিয়াস ফর্মস অফ পোয়েট্রি। তিনি অনেক পোয়েট্রির নামকরণ করেন, যেমন হচ্ছে পাস্টোরাল পোয়েট্রি, এলিজিয়াক পোয়েট্রি, কমিক পোয়েট্রি, স্যাটিরিক পোয়েট্রি, হ্যাঁ, ট্র্যাজিক, লিরিক, হিরোইক্যাল, অনেক পোয়েট্রির ফর্ম রয়েছে। and points out the merit and beneficial as well as the pleasing effect of each, এবং প্রত্যেকটা যে প্রয়োজন কেন সেটাও কিন্তু তিনি বলেছেন। then he deals with the objections which were raised against poetry in general, এবং সকলে মিলে পোয়েট্রির বিরুদ্ধে যে কথা বলেছেন তার বিরুদ্ধে তিনি কিন্তু তাদের অবজেকশনগুলো নিয়ে কথা বলেছেন। he dismisses summarily those scoffers মানে কি, and schooners, দেখো স্কর্নার্স, সরি, হ্যাঁ, দেখো স্কফার মানে কি বুঝো, যারা উপহাসকারী, হ্যাঁ, যারা অন্যকে ছোট করে,
ওকে, তাদেরকে এবং স্কর্নার, স্কর্ন মানে কি, যারা তিরস্কার করে, যারা হু পোক ফান অ্যাট পোয়েট্রি, যারা পোয়েট্রি নিয়ে মজা করছে, হ্যাঁ, মিয়ারলি টু ব্রিং দেমসেলফ ইনটু প্রমিনেন্স, যারা পোয়েট্রির জন্য মজা করেছে, পোয়েট্রিকে নিয়ে আবোল তাবোল কথা বলেছে, তারা কী কারণে করেছে, আসলে পোয়েট্রিকে ছোট করার জন্য না, বা পোয়েট্রিকে ছোট করতেও পারবে না, বরং নিজেকে তারা প্রমিনেন্সে আনার জন্য। অনেক সময় আমরা আছে না যে আবোল তাবোল কথা বলে তারা ফ্রন্ট লাইনে আসে, আছে না এরকম? যেমন ফেসবুকে এখন তো খুব ভাইরাল হয় নাকি কিছু কিছু জিনিস, মানে হুদাই, যেটা জি বাংলা স্যার। কথা হলো। হ্যাঁ, যেমন আমাদের এর আগে ছিল ওই যে কি যেন চুরি করছিল গাইবান্ধা বগুড়ার ওইখানে সিদ্দিক চোর, সিদ্দিক চোর। যেমন ভুল হয়েছে। হ্যাঁ, আমার ভুল হয়েছে। হ্যাঁ, তা ওই রকম আবার মাঝে মাঝে দেখবা যে কিছু ছেলে মেয়ে আছে আবল তাবল সম্পর্কের ইস্যুগুলো সামনে চলে আসে, দিয়ে তারা লোকের কাছে খুব মানে মানে পরিচিত হয়ে যায়, হয় না এরকম, আছে না? হ্যাঁ, দিয়ে তারপরে হারিয়েও যায় সময়। যে ভাইরাস পানি, তো ভাইরাল মানে কি, ভাইরাল জল কেমন হয়, আসে সবাইকে একটু ঝাঁকি দিয়ে আবার চলে যায়, ঠিক আছে না? তো এরকম কত দেখলাম, কত কিছু আসছে। যে আমাদের যেমন ব্যারিস্টার সুমন ছিলেন এক সময় খুবই, এখন কি আর সেই প্রমিনেন্সে আছে বলো? তাকে আমরা যেভাবে দেখতেছিলাম, হঠাৎ করে সে কেমন জানি অন্যরকম হয়ে গেল না আমাদের কাছে। অতএব এই ভাইরাস জ্বরটা খুব খারাপ। তাই ওই রকম বলতেছে যে তারা পোয়েট্রি নিয়ে মজা করেছে, ফান করেছে, আসলে নিজেদেরকে একটু প্রমিনেন্সে আনার জন্য, লোকের কাছে পরিচয় বাড়ানোর জন্য। হ্যাঁ, হি অলসো প্রম্পটলি ডিসপোজ দ্য চার্জ দ্যাট পোয়েট্রি ইজ মিয়ারলি রাইমিং অ্যান্ড ভার্সিং। হ্যাঁ, পোয়েট্রিতে শুধু রাইমিং অ্যান্ড ভার্সিং, এই যে চার্জটা, এটাকে তিনি একদম ডিসপোজ করে দিয়েছেন, অস্বীকার করেছেন, হ্যাঁ, দূর করে দিয়েছেন। হি দেন প্রসিড টু ডিল উইথ দ্য চার্জেস হুইচ হি থিংস আর মোর সাবস্টেন্সিয়াল। তারপর তিনি আরও কিছু চার্জ নিয়ে কথা বলেছেন, যেগুলো হয়তো মনে হচ্ছে যে পরবর্তীতে বলতে পারে। হি অ্যাসার্টস দ্যাট পোয়েট্রি ইজ দ্য মোস্ট ফ্রুটফুল রিপোজিটরি অফ নলেজ। যে পোয়েট্রি হচ্ছে নলেজের ফ্রুটফুল রিপোজিটরি। রিপোজিটরি মানে কি, ক্ষেত্র বা হচ্ছে গুদাম, বা যেখানে উৎস, সোর্স। অ্যান্ড দ্যাট ফর দিস রিজন দেয়ার ইজ নো বেটার ওয়ে অফ স্পেন্ডিং ওয়ানস টাইম দ্যান ইন দ্য স্টাডি অফ পোয়েট্রি। হ্যাঁ, অতএব স্টাডি মানে পোয়েট্রি স্টাডি করার মতো এত ভালো সময় স্পেন্ড করার আর কোনো অন্য উপায় থাকতে পারে না। হি ইনসিস্ট দ্যাট পোয়েট্রি টেলস নো লাইজ অ্যান্ড দ্য পোয়েট ইজ দ্যাট লিস্ট লায়ার অ্যাজ কম্পেয়ার টু আদার মেন অফ লার্নিং। তাহলে তাদেরকে অনেকে হয়তো লায়ার বলেছেন কবিদেরকে, হ্যাঁ, তাই বলছেন যে না, পোয়েট্রি কখনো মিথ্যা বলে না, বা পোয়েটরাও হচ্ছে সবচেয়ে কম মিথ্যাবাদী। যদি আমরা অন্য মেন অফ লার্নিংয়ের কথা ভাবি, হিস্ট্রির কথা ভাবি, হয়তো ফিলোসফির কথা ভাবি, তারা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যাবাদী। হি প্রোটেস্ট এগেইনস্ট দ্য চার্জ দ্যাট পোয়েট্রি করাপ্টস দ্য রিডার্স উইথ ইটস পিকচার্স অফ লাস্টফুল লাইফ। অনেকে বলতেছেন যে পোয়েট্রি নাকি মানুষদেরকে বা রিডারদেরকে খারাপ করে ফেলতেছে কিছু কিছু লাস্টফুল লাইফের পিকচার তুলে ধরার মাধ্যমে, যেমন হচ্ছে ডন জুয়ান নাকি, অ্যান্ড লাইসেন্সাস লিভিং, এবং কামুক জীবনযাপনের কাহিনীগুলো তুলে ধরে মানুষকে নাকি করাপ্ট করে ফেলতেছে এই পোয়েট্রি। তা আমরা তো ডন জুয়ান পড়লাম, পড়ার পরে কি আমরা ওই জাতীয় খারাপ কিছু করতেছি নাকি? শিখে গেছি মনে হচ্ছে নাকি এরকম করতে হয়? কেউ কি শুরু টুরু করছো? হ্যাঁ, যে না স্যার। ডন জুয়ানে তো আমরা শিখলাম যে কীভাবে একটু প্রেম টেম করতে হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে যে সাহিত্য পড়ে আমরা যদি একটু প্রেম টেম নাই করলাম তাহলে কি হবে বলো? তারপরে স্যার কলেজে মাস্টার প্রতিদিন বলে এই কথা। হ্যাঁ, যে একটু পোয়েট্রিটা একটু পড়ছো, এগুলো পড়তেছো, নভেল পড়তেছো, একটু প্রেম টেম করবা, হ্যাঁ, তা সেটা যদি না করো তাহলে কি হবে? হ্যাঁ, তাই এই যে এই কথাগুলো তারা বলেছে যে যারা সাহিত্য পড়ে তারা হচ্ছে লাস্টফুল লাইফ দেখে, হ্যাঁ, লাইসেন্সাস লিভিং, এগুলো জানার পরে তারা করাপ্টেড হয়ে যায়। তা হাউ মেনি পিপল হ্যাভ বিন করাপ্টেড লাইক দিস? আসলে যখন ফার্স্ট ইয়ারে উঠে আমাদের কাছে এরকমটা লাগে প্রথম প্রথম, তারপরে যখন তুমি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে উঠে যাবা তখন কি আর এগুলোকে ওই রকম মনে হয় বলো তো? না স্যার। তখন মনে হয় যে এগুলো আসলে বাস্তব বিষয়কে তুলে ধরা হয়েছে। তো এগুলো নিয়ে আমরা অনেক সময় দেখাচ্ছে যে ব্যাপারটা এরকম। কিন্তু স্যার, হুম যারা যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে থাকা সত্ত্বেও হুম এই যে এরকম মন্তব্য করে যে হচ্ছে আমরা হচ্ছে পরকীয়া শিখতেছি, মানে এরকম একটা আমি ফেসবুক পোস্টে দেখেছিলাম যে আপনার ডিপার্টমেন্টের কথা উল্লেখ না করে হুম আপনি আপনার কোন সাবজেক্টে পড়েন সেটা বলেন আর কি। হুম তো একজনকে দেখলাম কমেন্ট করছে যে পরকীয়া শিখতেছি। হুম তো হুম সব মানে সকলেই বলতেছে আপনি ইংরেজিতে পড়েন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে স্যার এই বর্তমান পর্যায়ে আসে যারা যদি এরকম ভাবে স্যার, তাহলে এদেরকে কি বলবেন স্যার? বা এদের চিন্তাধারাটা এরকম কেন স্যার? এটা হচ্ছে একটা আসলে ফুল থেকে এরা একটা কোন ফুল, সাহিত্য হ্যাঁ, পড়ে? একটা ফুল থেকে দুই ধরনের ইনসেক্ট দুইটা জিনিস গ্রহণ করে। মৌমাছি গ্রহণ করে হচ্ছে মধু,
আর বল্লা গ্রহণ করে হচ্ছে বিষ। তা ও হচ্ছে বল্লা জাতীয়, তে বুঝতে পারেনি যেখানে কি বলা হয়েছে। ঠিক আছে, জি আর স্যার। ওরা সামারি পড়ে পরীক্ষা দিতে। হ্যাঁ তারা শুধু ওই যে কিছু 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 শিহরণ জাগানো শব্দ পেয়েছে, হ্যাঁ কিছু শিহরণ জাগানো শব্দ পেয়েছে, ওই শব্দগুলো যখনই এসেছে ওদের ভিতরে এক ধরনের শিহরণ জেগে উঠেছে, তারা ভাবেছে এরকমই কোনো একটা বিষয় হতে পারে। তাহলে এখন যারা মেডিকেলে পড়ে, যারা নার্স বা ডাক্তার হয়, যারা নার্স বা ডাক্তার হয়, তারা তো অনেক কিছুই শেখে, অনেক কিছুই জানে, অনেক কিছুই বোঝে। তাহলে ওরা কি বলো তো? আমরা তো মানুষের আচরণগত বিষয়টাকে দেখতেছি, আর ওরা তো পুরো ফিজিক্যাল ব্যাপারটা দেখে। তাহলে তাদেরকে আমরা কিভাবে দেখব? ঠিক ওই ব্যাপারটা প্রথম যারা নার্সিং শিখতে যায়, প্রথম যারা ডাক্তারি শিখতে যায়, তারাও কিন্তু ওইরকম ফিল্ডটাই প্রথমে করে। বুঝতে পারছো? মনে করো একজন নার্স যখন, মানে আমি এরকম এক্সপিরিয়েন্স আছে আমার অনেক বন্ধুদের ভিতরে বা ইয়াতে ভিতরে, যখন এই যে যৌনতা বা এই যে বিষয়গুলো নিয়ে যখন তারা শেখে বা তারা তারা যখন শোনে বা প্র্যাকটিক্যাল যখন তাদেরকে দেখতে হয়, দেখা যাচ্ছে ছেলে মেয়ে একসাথে কিন্তু ওই ক্লাস করতেছে, হ্যাঁ এক ক্লাস করতেছে কীভাবে, এই যে যারা এই যে বিষয়গুলো যখন শেখাচ্ছে, তখন তাদের ভিতরে কি মনে হচ্ছে, তারা কিছু খারাপ কিছু শিখতেছে বলো তো? না স্যার, এটা তো হ্যাঁ, জানা দরকার, এবং না তাহলে জানলে তাহলে তো সেই পারবে না। সেই নার্স যখন প্রথম প্রথম আমার বন্ধুরা বিশেষ করে যখন শিখতো, তখন বলতো এই শিখলাম আজকে, এই এরকম বলতো তারা, হ্যাঁ মানে অন্যরকমভাবে তারা বিষয়টাকে এক্সপ্রেস করতো বিষয়টা। তখন মনে হতো যে এরা শুধু ফার্স্ট স্টেজে আছে বলেই এই বিষয়টা এরকম, কিন্তু এদের বয়স যখন বেড়ে যাবে না, তখন বুঝতে পারবে যে না, এটা একটা সিম্পল একটা সায়েন্স, এটা আমাদেরকে জানতে হয়, কারণ এটা চিকিৎসা বিদ্যার মধ্যে রিলেটেড ব্যাপারটা। ঠিক এই জায়গাটা, হ্যাঁ। তো যখন মনে করবা কেউ হালকামি দেখাচ্ছে তার কথাবার্তার ভিতরে, একটা বিষয় নিয়ে যখন তারা হালকামি করতেছে, বুঝে নিতে হবে যে এই বিষয়টা সে কতটুকু গভীরতা অর্জন করেছে বা কতটুকু সিনসিয়ার। এই জায়গাটাকে নির্দেশ করে। হ্যাঁ। তো আমাদের যে কুরআন বা বাইবেলে, এখানেও কি এই কাহিনীগুলো নাই? এই জাতীয় কাহিনী নাই বলো তো? আছে আছে, স্যার। পরকিয়া বা ইউসুফ হচ্ছে এক বাড়ির ইউসুফ ইসার বাইরের জুলেখার মধ্যে ওই মারা যাওয়া, বিষয়টা স্যার। এগুলো নাই কাহিনী? অনেক আছে, কোরআন জি বাইবেলে স্যার, আছে। তাহলে কি এগুলো তুমি কোরআন, শিখার জন্য দিয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ। তাহলে কোরআন বাইবেলে কি তোমাকে শেখানোর জন্য দিয়েছে, না এগুলোকে জানানোর জন্য দিয়েছে যে তোমার এগুলো করা ঠিক জানার জন্য যে স্যার। এগুলোর ক্ষতিকর দিকগুলো কি? তাহলে তুমি এখন যদি বলো হায় রে, এই এই শেখাচ্ছে বাইবেল কোরআনে, হায় এই গল্পগুলো কেন আসলো, এগুলো কি দরকার ছিল? হ্যাঁ, এইগুলো হচ্ছে হালকামি। হ্যাঁ, দিস অ্যাকচুয়ালি ইন্ডিকেট হাউ শ্যালো মাইন্ডেড, হ্যাঁ, অর শ্যালো নলেজ অ্যাবাউট আ পার্টিকুলার থিং দে হ্যাভ, এই ব্যাপারগুলো। আচ্ছা, তো তাহলে ওই ছেলে বা মেয়েটা হয়তো ইংরেজি সাহিত্য পড়ার আগে সে পরকীয়া বিষয়টা জানতো না, বুঝতে পারছো? এবং ইংরেজি সাহিত্য বাদে বাংলাদেশে যারা অন্য সাবজেক্টে পড়ে, তারা পরকীয়াটা বোঝেও না, জানেও না। এরকমই তো নাকি? তাই তো মনে হয় স্যার। হ্যাঁ, আচ্ছা। তো ঠিক আছে, তাহলে এখানে সেটাই বলা হয়েছে, এই জন্য এই কথাগুলো জেনারেলি বলে বলে তিনি এটার বিরুদ্ধেও প্রোটেস্ট করেছেন। দেখো, হি প্রোটেস্ট এগেইনস্ট দ্য চার্জ দ্যাট পোয়েট্রি করাপ্টস দ্য রিডার্স উইথ ইটস পিকচার অফ লাস্টফুল লাইফ অ্যান্ড দ্য লাইসেন্সাস লিভিং, এর বিরুদ্ধে কথা বলেছেন। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের সেকেন্ড ডিভিশনে, তাই তো, সেকেন্ড পার্টে, যে তিনি এখানে পোয়েট্রির বিভিন্ন যে জানরা আছে, ভাগ আছে, সেগুলোকে তুলে ধরেছেন, এদের বেনিফিশিয়াল ব্যাপারগুলো দেখিয়েছেন, এবং এগুলোকে নিয়ে যারা উপহাস করে তাদেরকে তিনি দেখিয়েছেন যে আসলে কিভাবে এত ছোট করে দেখার কিছু নেই, বরং তারা শ্যালো মাইন্ডেড, তাই তো, চিন্তাভাবনা নিয়ে তারা এই নিজেদেরকে প্রমিনেন্ট অবস্থানে তুলে আনার জন্য আসলে এই কাজগুলো করেছে। And he expresses that in the third final part, 59 to 71, Sidney examines the state of English poetry and drama. He mentions that what he thinks to be some excellent poems, such as Chaucer's Troilus and Cressida, the Earls of Surrey's lyrics, the Spencer's The Shepherd Calendar, এগুলো হচ্ছে কি excellent poems. Yeah. But on the whole, he expresses his disappointment with what had been written, কোথায় গেল, হোয়াট হ্যাড বিন রিটেন অ্যান্ড ওয়াজ বিং রিটেন ইন দ্য স্পিয়ার্স অফ পোয়েট্রি অ্যাজ ওয়েল অ্যাজ ড্রামা। তবে সবাই কি ভালো পোয়েট্রি লেখে বলো? সবাই কি ভালো পোয়েট্রি লেখে? যে সব পোয়েট্রিকে কি আমরা ভালো বলবো? না স্যার। পোয়েট্রি লিখলে কি ভালো হবে, ড্রামা লিখলে কি ভালো হবে? হবে না তো। সেই ক্ষেত্রে তিনি ডিসঅ্যাপয়েন্টমেন্ট প্রকাশ করেছেন যে হ্যাঁ, ড্রামা বা পোয়েট্রির কিছু কিছু জায়গাতে
এমন কিছু লেখা হচ্ছে বা লেখা হয়েছে যেগুলোকে আসলে ড্রামা বা পোয়েট্রির মধ্যে ফেলাই যায় না। He finds fault with English plays for their violation of unities and for their mingling of comic elements with the tragic plays. বলো তো কমিক এবং ট্র্যাজিকের মিশ্রণ ঘটিয়েছে কে প্রথমে? বলো তো। স্যার উইলিয়াম শেক্সপিয়ার। হ্যাঁ, উইলিয়াম শেক্সপিয়ার। এইটা তিনি পছন্দ করেননি। তো অবশ্য উইলিয়াম শেক্সপিয়ারের একটা যুক্তি হলো কি, লাইফ কখনোই একদম ট্র্যাজিকও না আবার একদম কমিকও না, তাই তো। লাইফ ইজ দ্য মিক্সচার অফ কমিক অ্যান্ড ট্র্যাজিক এলিমেন্ট, সো হোয়াই আই উইল নট মিক্স দেম, বাট সাম অফ দ্য রাইটার সে, হ্যাঁ, বা তার পূর্বে যে আমরা ক্রিস্টোফার মার্লো দেখেছি, এই যে আমরা ডক্টর ফস্টাস পড়লাম, এখানে কি কমিক এলিমেন্ট আছে খুব একটা বেশি? বলো। না স্যার। কিছু কিছু জায়গায় যে কমিক এলিমেন্ট দেওয়া হয়েছে, কয়েকটা জায়গাতে কিন্তু দেওয়া হয়েছে, তাই না? ফার্স্টাসের যে জি স্যার, সহকারী কিন্তু ছিল, সে কিছুটা হ্যাঁ। সিন করেছে। কিন্তু আমরা তার আগে সেকেন্ড ইয়ারে যেগুলো পেয়েছিলাম, মনে করো ইডিপাস রেস, তারপর হচ্ছে তোমার রাইডার্স টু দ্য সি, এগুলোতে কিন্তু আমরা কোনো কমিক সিন পাইনি, একদম ট্র্যাজিক তো ট্র্যাজিক। আবার এদিকে যদি আমরা দেখি দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল, এখানে কিন্তু আমরা পুরো কমিক সিন পেয়েছি, তাই না? কমিক্যাল সিন পেয়েছি। আবার দেখা যাচ্ছে যে যেগুলো কমেডি, আর্মস অ্যান্ড দ্য ম্যান, ওখানে কমিক সিনে ভরা, এখানে কোনো ট্র্যাজিক কোনো ইনসিডেন্ট নেই, ঠিক আছে। আবার অ্যাজ ইউ লাইক ইটে আমরা পেয়েছি কমিক এবং মানে ট্র্যাজেডির একটা মিশ্রণ পেয়েছি, তাই না? এখানে কিছু ইনসিডেন্ট ঘটেছে যেগুলো কিছুটা ট্র্যাজিক, কিন্তু সেগুলো আবার আমরা কমিক সিনও দেখেছি। এবং আলটিমেটলি তিনি দেখেছেন যে, তিনি মনে করেন যে থ্রি ইউনিটির নামানা এবং হচ্ছে কমিক এলিমেন্ট ট্র্যাজিক এলিমেন্টের সাথে মেলানোটা একটা হচ্ছে ফল্ট, হ্যাঁ, এটাকে তিনি মেনে নিতে চাননি। হি সেন্সার্স দ্য কমেডি অফ দ্য টাইম ফর কনফিউজিং ডিলাইট উইথ লাফটার। অনেকে লাফটার এবং ডিলাইটকে কনফিউজ করে ফেলেছে, হ্যাঁ। একটা জিনিস দেখো তো, আনন্দ করা আর বিশৃঙ্খলা করা কি এক জিনিস? আনন্দ এবং বিশৃঙ্খলা কি এক জিনিস? না স্যার, আমরা মনে হয় বর্তমানে আনন্দ এবং বিশৃঙ্খলা আনন্দটা একটা লিমিট থাকে স্যার। হুম, জি স্যার, আনন্দের একটা, লিমিটটা কিন্তু যখন আমরা ক্রস এখন হয়ে যায় তখন বিশৃঙ্খলাটাকে আনন্দের একটা উৎস হিসেবে মনে করছি, যেটা ধর্মের ক্ষেত্রেও চলে গেছে। বিভিন্ন উৎসবের দিনে আমরা যেগুলো করি আনন্দের নামে, এগুলো তো আনন্দ না, এগুলো হচ্ছে বিশৃঙ্খলা। অতএব তাই বলছে তিনি যে অনেকে আছেন কি যারা কমেডিকে কনফিউজ করে ফেলেছেন যে ডিলাইট উইথ লাফটার। হাসি মানে কিন্তু ডিলাইট নয়, ঠিক আছে তো। যে ডিলাইট বা আনন্দ পেতে হলে এমন কিছু বিষয় আনতে হবে যেটা আসলে অরিজিনালি আমার ভিতরে আনন্দ তৈরি করবে, শুধু হাসাবে না। কিন্তু আমরা অনেকটা কমিক সিন এনে হাসাচ্ছি, কিন্তু অরিজিনাল ডিলাইট আমরা দিতে পারছি না। তারপর যে হি কন্ডেমস দ্য ইউজ অফ গডি ডিকশন। অনেকে খুব মানে কি বলবো, শক্তিশালী ডিকশন বা ওয়ার্ড ইউজ করেছে, হ্যাঁ, খুব জাঁকজমক শব্দ ইউজ করেছে, এবং এক্সট্রাভেগেন্স ইন দ্য ইউজ অফ মেটাফোর্স, এবং ব্যাপক পরিমাণে মেটাফোর ইউজ করে ড্রামাকে এমন অবোধগম্য করে তুলেছে যেটাকে তিনি খারাপভাবে দেখছেন, কন্ডেম করছেন। স্যার কেমন যেন একটা সাউন্ড আসতেছে। হ্যাঁ, দেখো হয়তো কারো ওপেন করা আছে, হ্যাঁ, একটু আনমিউট করা আছে হয়তো, বা একটু মিউট রাখো, শারমিন আক্তার আপু আপনার একটু মিউট রাখো। তার বলছে হাউএভার হি বিলিভ দ্যাট দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ গ্রেট পটেনশিয়ালিটিস, হ্যাঁ, মানে পটেনশিয়ালিটি আছে, কিন্তু আমরা মানুষেরা আসলে সেইভাবে পটেনশিয়ালটা দেখাচ্ছি না। তো এইভাবে তিনি দেখিয়েছেন থার্ড পার্টে। তাহলে এইগুলো বিষয় আমরা মেনলি পাবো। তা বলছে আ কমেন্ট অন সিডনিস এসে একটা কনক্লুশন দিচ্ছে, দেখো, কমেন্টিং অন সিডনিস অ্যাপোলজি ফর পোয়েট্রি আর লিটারি হিস্ট্রিয়ান Emily Liguis writes, in fact, no other critical English work as broad and as much alive was written in this period. বলছে এর মতো এত ব্রড এবং অ্যালাইভ রাইটিং লেখা হয়নি। All the important questions are stated and treated in it. মানে পোয়েট্রির পক্ষে বিপক্ষে যত ধরনের কোশ্চেন আছে সবগুলো এখানে বলা হয়েছে এবং তার উত্তর দেওয়া হয়েছে। Whereas elsewhere there are only technical treatise, কিন্তু অন্যান্য রাইটিংয়ে শুধু টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলা হয়েছে। Discussion on points of details, হ্যাঁ। What strikes us especially when we seek to estimate Sidney's book as a whole is that from beginning to end he respects the precepts of ancients and unreservedly condemns the literary methods, his own and those of others. তার মানে তিনি অ্যানশিয়েন্ট যে সকল রাইটিংগুলোকে এগুলোকে রেসপেক্ট দেখিয়েছেন, কিন্তু তার নিজের সময়ের বা তার পরবর্তী সময়ের অনেক লিটারি মেথডকে তিনি কিন্তু কন্ডেম করেছেন। তাহলে তিনি কিন্তু অ্যানশিয়েন্ট রাইটিংগুলোকে যথেষ্ট প্রিয়র এবং স্ট্যান্ডার্ড বলে মনে করেছেন, এবং সেই রাইটারদের প্রতি তিনি সম্মানও প্রদর্শন করেছেন। কিন্তু বর্তমানে আমরা তাহলে হুইচ আর প্র্যাকটিস ইন হিজ টাইম, মানে তার সময়ে যে ধরনের রাইটিং চলছিল এটারও কিন্তু তিনি কন্ডেম করেছেন। তার মানে অনেকে যে পোয়েট্রি বা ড্রামার বিরুদ্ধে ক্রিটিসাইজ করছে এর নিশ্চয়ই কারণ আছে।
কারণ এমন কিছু রাইটার আছে যারা সস্তা পপুলারিটির জন্য তারা এমন কিছু লিখতেছে, হয়তো মানুষ সস্তা জনপ্রিয়তা জন্যগুলো কিনছে, পড়তেছে, কিন্তু ওর ভিতরে কিছু নাই। পড়ার পরেই মানুষের ভিতরে একটা হালকামি বোধ হচ্ছে যে এটা আসলে তো ভালো পোয়েট্রি হতে পারে না, অতএব পোয়েট্রি একটা বাজে জিনিস, এটাকে অটোমেটিক মনে করা হচ্ছে। সুতরাং হিজ আর্কেডিয়া, যেমন আমরা যদি নভেলের কথা বলি, কিছু সস্তা নভেল মার্কেটে পাওয়া যায়, ঠিক আছে, যেগুলো মোটামুটি ওই এসএসসি এইচএসসি লেভেলে পড়তে খুব ভালো লাগে। ছোটো ছোটো ছেলে মেয়েদের মধ্যে প্রেম কাহিনী দিয়ে অনেক বই আছে না এরকম, সস্তা প্রেমের বই আছে কিন্তু, বুঝতে পারছো? তো আমি দেখতাম আমার বন্ধুরা খুব পড়তো এগুলো, আমি সবচেয়ে পড়তে ভালোবাসতাম ক্লাস 7, 8, এমনকি আমি এইচএসসি পর্যন্ত খুব পড়েছি। ওই যে মাসুদ রানা সিরিজের বই পাওয়া যেত না, গোয়েন্দাগিরি, ওগুলো কলেজ স্কুল লাইব্রেরি থেকে নিয়ে খুব পড়তাম। কখনো পড়ছো এগুলো, গোয়েন্দা সিরিজ বা হচ্ছে ভ্রমণ কাহিনী? দীপু নাম্বার 2 আছে না স্যার, এটা হ্যাঁ ওটা তো, হ্যাঁ দীপ নাম্বার 2, কিন্তু আরও মানে ওগুলো হচ্ছে ইংলিশ মানে কাহিনী, গোয়েন্দা কাহিনী থেকে বাংলা ভার্সন নিয়ে করা, বিভিন্ন আফ্রিকার জঙ্গলে চলে যাওয়া, আফ্রিকার জঙ্গলের মানে বিভিন্ন কাহিনী এত সুন্দর হয়েছে, মনে জন্য সারা দিন রাত পড়ি, হ্যাঁ, এবং ওইগুলো চোখের সামনে ভেসে উঠতো। আমি প্রায় 5-6 থেকে এই বইগুলো খুব পড়তাম, স্কুল বা কলেজ লাইব্রেরি থেকে নিয়ে মাসুদ রানা সিরিজের বই, তারপরে আরও কী কী সব সিরিজ সব ভুলে গেছি, হ্যাঁ, যেগুলো পড়তে খুবই ভালো লাগতো। এবং একটা সিরিজ শেষ করার পর আরেকটা সিরিজে কী আছে এগুলো। আবার ওই সময় আমি দেখতাম আমাদের অনেক বন্ধুরা ছিল যেগুলো তারা খুব সস্তায় জাতীয় কিছু উপন্যাস পড়তো, যেখানে অনেক সেন্সুয়াল বিষয় থাকে, ছোট বয়সের প্রেম, হ্যাঁ 7, 8-এর, বা হচ্ছে দেখা, তখন তো আর এইরকম টিভি ছিল না আমাদের সময়, টিভি বা এত ইউটিউব বা তখন ওই বই পড়তো ওইগুলো। তো আমি একদিন একটা বই পড়েছিলাম, আমার এক বন্ধু দিয়েছিল, বইটার নাম আমার এখনও মনে আছে, বুঝতে পারছো? বইটার নাম ছিল হচ্ছে বোরকা পরা সেই মেয়েটি। বুঝতে পারছো? আমি কিছুদূর পড়ার পর আমি বলতেছি এই জিনিস তোরা পড়িস, এই জিনিস কেউ পড়ে, হচ্ছে বরং এই কাহিনীগুলো না কত সুন্দর কত ভালো। তো এই যে ওই রকম নভেল যদি কেউ পড়ে তাহলে তো সে মনেই করবে যে সাহিত্য বা নভেল মানেই হচ্ছে এই সকল খারাপ বিষয়গুলোকে তুলে ধরা। তা এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো ওই যে বললাম যে একটা জায়গাটা নষ্ট করেছে কে, নষ্ট করার জন্য অনেক মানুষ আছে যারা সস্তা পপুলারিটি পাওয়ার জন্য এই কাজগুলো করে। হ্যাঁ, তাই বলছি দেখো হিজ আর্কেডিয়া, তার আবার আর্কেডিয়া বই আছে, ইজ ইন কনফ্লিক্ট উইথ হিজ থিওরি as much is true of all his contemporaries. No sooner does one of them turn critic than he adheres to the school of antiquity. যাক এগুলো দরকার নেই। তার মানে এখানে আমরা যেটা বুঝলাম যে তিনি আসলে পোয়েট্রির যে পক্ষ নিয়েছেন সেটা কী ধরনের পোয়েট্রির পক্ষ নিয়েছেন বলো? যেগুলো হচ্ছে কি মোটামুটি স্ট্যান্ডার্ড মানে, তাই না, এবং একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। এবং তিনি আবার কী করছেন, ওই সময়ে যারা এই সাহিত্যকর্ম বা প্লে বা ড্রামা নিয়ে যারা আবার অন্যভাবে ইউজ করেছে তাদেরও কিন্তু তিনি সমালোচনা করেছেন, তার সমকালীন রাইটারদেরও তিনি সমালোচনা করেছেন, যেটা আমরা মোটামুটি পড়লে বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আমরা জাস্ট একটু ইন্ট্রোডাকশন দেখলাম, আসলে কি কি বিষয় বলা হয়েছে, কি কি এসেছে, তার ব্যাকগ্রাউন্ড কিছু ইনফরমেশন আমরা দেখলাম, যেগুলো আমাদের রাইটিংটা পড়তে আশা করি সাহায্য করবে। দেখো এখন তোমরা যদি সিম্পলিফাইড ভার্সন থেকে পড়ো তো তোমরা সহজে বুঝতে পারবে, এখানে অনেক কিছু বলা আছে যেগুলো খুবই সহজ ভাষায় বলা আছে, তবে এখানে অনেক রেফারেন্স আছে যে রেফারেন্সগুলো আমরা দ্রুত এড়িয়ে যাব, কারণ অনেক বড় একটা রাইটিং, মূল যে টপিকগুলো আছে কথাগুলো আছে সেগুলো পড়েই আমরা এগিয়ে যাব। বেশি যে সকল বিষয়গুলো আছে যেগুলো আমাদের বোধগম্যতার মধ্যে আসবেও না, ও কাহিনীগুলো আমাদের জানাও নেই বা রাইটারগুলো সম্পর্কে আমাদের জানাও নেই, সেগুলোকে আমরা বাদ দিয়ে সরাসরি চলে যাব। আচ্ছা, তাহলে এখানে কয়টা ভাগে ভাগ করা হয়েছে এই অ্যাপোলজি ফর পোয়েট্রিকে বলো তো? স্যার তিনটা ভাগে স্যার। ভাগে, তাই তো? তাহলে সেই তিনটা ভাগের এক থেকে আমরা একটু শুরু করি। দেখো প্যারাগ্রাফ, দেখো এখানে সংক্ষেপে হচ্ছে প্যারাগ্রাফ 1 এবং 2-এ কী বলা হয়েছে সেটা এইটুকুর মধ্যে। এবার হচ্ছে প্যারাগ্রাফ 3-এ কী বলা হয়েছে সেটা এখানে বলা হয়েছে। প্যারাগ্রাফ এটা কত দেখো, প্যারাগ্রাফ 4-এ কী বলা হয়েছে সেটা এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, তো সিম্পলিফাইড ভার্সন যেহেতু ল্যাঙ্গুয়েজগুলো খুব ইজি আছে, তোমরা সহজেই মোটামুটি পড়ে বুঝতে পারবা। তো আমি তোমাদের একটু কাজ দিব, একটু সময় নিয়ে পড়তে হবে, যতটুকু পারা যায় নিজে একটু, এটা যেহেতু কাহিনী না কিন্তু, হ্যাঁ কাহিনী না,
কিন্তু পড়তে ইন্টারেস্টিং, যেখানে যেহেতু এক ধরনের ডিবেটিং একটা সেন্স থাকবে, হ্যাঁ, সেই জন্য এটা পড়তে আমাদের জন্য সুবিধা হবে বা খুব ভালো লাগবে। আর যদি তোমাদের সম্ভব হয় তোমরা টেক্সট এবং এই সিম্পলিফাইড ভার্সন পাশাপাশি পড়বা, যে প্রথমে 1 এবং 2 টেক্সট পড়লা। আগামী দিন আমার এই বই থেকে আমরা একটু টেক্সট দেখব কিছু কিছু জায়গায়, প্রথম দিকে আমরা একটু আগে সিম্পলি পড়ে নিই। দেখো বলা হচ্ছে এভরি আর্টিস্ট কী করছে, জাস্টিফাইজ অ্যান্ড ডিফেন্ডস হিজ আর্ট। এটা তিনি প্রথম 2টা প্যারাগ্রাফে বলেছেন যে প্রত্যেকটা আর্টিস্ট কী করে, সে যে কাজটা করে তাকে নিয়ে কিন্তু ডিফেন্ড করে, তাকে জাস্টিফাই করে। হ্যাঁ, যে ফুটবল খেলছে তার ফুটবল খেলার কারণ আছে, যুক্তি আছে। যে ক্রিকেট খেলছে তার যে ক্রিকেট খেলার যুক্তি আছে বা কারণ আছে। কিন্তু তাই বলে যে ক্রিকেটার সে যদি ফুটবলারকে, আর যে ফুটবলার সে যদি ক্রিকেটারকে ঘৃণা করে, তাহলে কি হবে বলো? এটা কি চলবে? মনে করো যে খুব ভালো দাবা খেলতে জানে, হ্যাঁ, দাবার যে মনে করো মাস্টার, সে যদি এখন মনে করে যে আমার মতো বুদ্ধিমান আর কেউ নাই, ওই সাকিব আল হাসান, ও তো ক্রিকেট খেলে, ও কিছু পারে, ও তো মাথায় বুদ্ধি টুদ্ধি কিছু নাই, এরকম করে বললে হবে বলো? আবার যে হচ্ছে সাকিব আল হাসান, সে যদি মনে করে আরে আমি যেভাবে পরিশ্রম করি বা ইয়া করি দাবা খেলাতে, ছোট্ট একটা জায়গায় বসে ওই খেলা কেউ করে, এরকম আছে না? আমরা যে পক্ষ বিপক্ষে কথা বলি, বাংলা সাহিত্যরা ইংরেজি সাহিত্যের বিরুদ্ধে কথা বলছে, ইংরেজি সাহিত্য বাংলা বা সাহিত্যের বিরুদ্ধে কথা বলছে, রাষ্ট্রবিজ্ঞান ইংরেজির বিরুদ্ধে কথা বলছে। এরকমভাবে আমরা বরাবরই কী করছি, একজন আরেকজনকে নিয়ে সমালোচনায় মেতে আছি। কিন্তু কয়েটের মধ্যে আমরা যে যা করি সেটাকে আসলে আমরা ডিফেন্ড করি। অতএব যদি আমরা আমাদেরটাকে সবাই ডিফেন্ড করি তাহলে সবারটাই ঠিক আছে, শুধু আমরা অন্যেরটা নিয়ে ঝগড়া করছি। জি স্যার। তাহলে কি বলছে এখানে দেখো, যে এভরি আর্টিস্ট জাস্টিফাইজ অ্যান্ড ডিফেন্স হিজ আর্ট। অর্থাৎ সিডনি বিগিনস বাই সেইং দ্যাট হ্যাভিং chosen the profession of poetry, though not deliberately or voluntarily, he now thinks it obligatory upon himself to defend poetry and the poetic activity. তার মানে কি, তিনি যেহেতু পোয়েট্রির প্রফেশনটা বেছে নিয়েছেন, অতএব সবাই যেহেতু তার আর্টকে জাস্টিফাই করে, প্রত্যেকটা আর্টিস্ট, তা আমাকেও জাস্টিফাই করতে হবে, কারণ আমাকে পোয়েট্রি বা পোয়েটিক অ্যাক্টিভিটিকে ডিফেন্ড করা দরকার। দিস ইজ হিজ ডিউটি, হ্যাঁ, অব্লিগেটরি। দেখো, হি ফাইন্ডস ইট নেসেসারি টু চ্যাম্পিয়ন দিস কজ বিকজ হি ফাইন্ডস দ্যাট পোয়েট্রি হুইচ ওয়াজ অ্যাট ওয়ান টাইম হেল্ড ইন গ্রেট রেফারেন্স, মানে যে পোয়েট্রিকে একসময় খুবই ভালোবাসা হতো, পছন্দ করা হতো, সম্মানের সহিত মানুষ দেখতো, হ্যাজ নাও বিকাম দ্য বার্ট অফ রিডিকিউল অ্যামং দ্য পিপল, সেটাই অনেকের কাছে ঘৃণার একটা তুচ্ছ একটা কারণ হয়ে গেছে, একটা উপাদান হয়ে গেছে। সো দ্যাট ইভেন চিলড্রেন নাও মক অ্যাট ইট, এমনকি শিশুরা পর্যন্ত এখন কবিতা পছন্দ করে না। ইভেন সাম ফিলোসফার্স নাও হেল্ড পোয়েট্রি ইন কন্টেম্প্ট, এমনকি দার্শনিকরাও খুবই ঘৃণা করছে। সিডনি সেজ দ্যাট ইট ইজ নেসেসারি ফর হিম টু প্রডিউস অ্যাডিকুয়েট এভিডেন্স টু শো দ্য ওর্থ অফ পোয়েট্রি। অতএব তিনি এখন দেখতেছেন এটা তার জন্য প্রয়োজন যে তিনি পোয়েট্রির যে ওর্থ বা মূল্য আছে সেটাকে দেখাতে হবে। কারেন্ট তাহলে যেখানে ছিলাম, তাহলে প্রথম যে যুক্তিটা সেটা হলো কি, পোয়েট্রি ইজ দ্য আর্লিয়েস্ট ফর্ম অফ রাইটিং ইন অল কান্ট্রিজ। হ্যাঁ, প্রত্যেকটা দেশেই আমরা সাহিত্য আলোচনা করতে গেলেই দেখতে পাচ্ছি কি, যে প্রথম রাইটিং সোর্সটি হচ্ছে পোয়েট্রি। ইংরেজি সাহিত্যের প্রথম সোর্সটা কী ছিল বলো তো? এপিক, তাই না? হ্যাঁ, এপিক ছিল। মোটামুটি আমরা দেখেছি যে এমনকি তোমার বিভিন্ন ধর্মগ্রন্থগুলোও সবগুলো কিন্তু পোয়েট্রি ফর্মে ছিল। তাই বলছে যে পোয়েট্রি সেই সিডনি হ্যাজ অ্যামং দ্য নোবেলেস্ট নেশনস অ্যান্ড ইন দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজেস বিন দ্য ফার্স্ট সোর্স অফ নলেজ। সেটা কোনো নোবেলেস্ট নেশন হোক অথবা বেস্ট ল্যাঙ্গুয়েজ হোক না কেন, পোয়েট্রি হচ্ছে ফার্স্ট সোর্স অফ নলেজ। আচ্ছা, মিশু কিছু বলতে চাচ্ছ? হাত তুলেছ? আচ্ছা, ইট ওয়াজ পোয়েট্রি হুইচ সার্ভড অ্যাজ দ্য ফার্স্ট নার্স টু প্রোভাইড অ্যান ইলুমিনেশন ফর দ্য মাইন্ডস অফ ইগনোরেন্ট পিপল। হ্যাঁ,
যে পোয়েট্রির মাধ্যমে প্রথম ইগনোরেন্ট পিপলদের ভিতরে আলো ছড়ানো হয়েছিল, মানে কি জ্ঞানের আলো ছড়ানো হয়েছিল। ইট ওয়াজ পোয়েট্রি হুইচ ডিসপেল দ্য ইগনোরেন্স অফ দ্য পিপল অ্যান্ড প্রিপেয়ার দেম ফর দ্য অ্যাকুইজিশন অফ মোর ডিফিকাল্ট ফর্ম অফ নলেজ। হ্যাঁ, যে যত কঠিন ফর্ম অফ নলেজই হোক না কেন, পোয়েট্রি তাদেরকে সাহায্য করেছিল এই জ্ঞানগুলোকে অর্জন করার ক্ষেত্রে। দেয়ারফর পিপল হু নাও সেন্সার পোয়েট্রি সিম্পলি বিট্রে দেয়ার ইনগ্র্যাটিটিউড টু ইট বাই ফেলিং টু রিকগনাইজ দ্য সার্ভিস হুইচ ইট হ্যাজ রেন্ডার্ড। অতএব পোয়েট্রি এ পর্যন্ত কী সার্ভিস করেছে তাদের জন্য সেটা ভুলে গেছে বলেই তারা কিন্তু এই কবিতা বা পোয়েট্রির প্রতি এত সমালোচনা করতেছে, কারণ তারা অকৃতজ্ঞতা দেখিয়েছে। দোজ হু কন্ডেম পোয়েট্রি আর বিহেভিং লাইক দ্য হেজহগ হুইচ হ্যাভ বিন হসপিটেবলি রিসিভড ইন অ্যান্ড ডেন টার্ন আউট হিজ হোস্ট। হ্যাঁ, যে হেজহগ এক ধরনের প্রাণী যেটা কি করে, যে হোস্টের দ্বারা আশ্রয় পায় তাকেই বাসা থেকে তাড়িয়ে দেয়। এটাকে আমরা কি বলি বলতো, যারা অকৃতজ্ঞতা দেখায়? তাই তো, আমরা অনেক সময় বলি হ্যাঁ বেঈমান নাকি। তো এই হচ্ছে তারা। দে আর অ্যাক্টিং লাইক দ্য ভাইপার। দেখো বলছে কি ভাইপার, কারণ কি আফটার ইটস বার্থ কিলস ইটস ওন প্যারেন্টস। আমরা মনে হয় ফেয়ারি কুইন এখনো পড়ি নাই, তাই না? ওখানে আমরা দেখবো যে এরকম কিছু ভাইপার আছে বা একটা আছে, মনস্টার আছে, যেখানে দেখা গেছে যে বাচ্চা জন্মের পরপরই বাচ্চারা তার মায়ের শরীরই রক্ত খেয়ে ফেলে। হ্যাঁ, দ্য পোয়েট্রি ওয়াজ দ্য আর্লিয়েস্ট ফর্ম অফ কম্পোজিশন এভরিওয়্যার। ইন গ্রিস ফর ইনস্ট্যান্স দ্য আর্লিয়েস্ট রাইটার ওয়ার পোয়েটস। তাহলে গ্রিসের প্রথম দিকের যারা রাইটার তারা ছিল পোয়েট। দ্য আর্লিয়েস্ট গ্রিক রাইটার্স ওয়ার, দেখো, মোসিউস, হোমার, হেসয়েড। There were no writers of any kind before singers like Orpheus or Lenus, who having placed knowledge at the disposal of the coming generation through their songs. কারণ তারাও গানের মাধ্যমেই কিন্তু তাদের নলেজকে তারা ডিসপোজ করত, প্রচার করত। তারাও কি হচ্ছে, ডিজার্ভস টু বি অ্যাজ দ্য ফাদার অফ লার্নিং, কারণ এই কারণে তাদেরকে ফাদার্স অফ লার্নিং বলা হচ্ছে। হ্যাঁ, তাই বলছে অরফিউস অর লেনাস এরা সিঙ্গার ছিল, কিন্তু তারাও তো তাদের গানের মাধ্যম দিয়ে যেভাবে নলেজকে তাদের কামিং জেনারেশনের কাছে ডিসপোজ করার চেষ্টা করেছে, তাদেরকে সে কারণে ফাদার বলার যোগ্য। তাই বলছে অরফিউস আর লেনাস হ্যাড দ্য পাওয়ার টু ইন্সপায়ার ইন পিপল। শোনা যাচ্ছে তো আমার কথা? না নেট চলে গেছিল আবার? জি স্যার। দেখো কল টল আসলে আবার। হ্যাঁ, এটাই তো দেওয়া হচ্ছে, কি এক ঝামেলা। আচ্ছা, তাই বলছে কারেন্টের অনেক সমস্যা। অরফিউস অ্যান্ড লেনাস হ্যাড দ্য পাওয়ার টু ইন্সপায়ার ইন পিপল আ লাভ অফ নলেজ। তাদের গানের মাধ্যম দিয়ে, তাদের ছন্দের, কবিতার মাধ্যম দিয়ে তারা কি করতে পেরেছিল, তারা জনগণকে জ্ঞান অর্জনে ইন্সপায়ার করতে পেরেছিল। দে ডিড সো বাই দ্য ইরেসিস্টিবল সুইটনেস অফ দেয়ার সংস। ইট ওয়াজ ফর দিস রিজন দ্যাট অ্যাম্ফিয়ন ওয়াজ বিলিভ টু হ্যাভ মুভড স্টোন উইথ পোয়েট্রি টু বিল্ড দ্য সিটি অফ থিবস। বিশ্বাস করা হয়ে থাকে থিবস নগরীর কথা, মনে আছে কোন ইয়াতে পেয়েছিলাম আমরা? স্যার ইডিপাস রেক্স। থিবস শহরটাকে নাকি তৈরি করেছিল অ্যাম্ফিয়ন বলে, যিনি হচ্ছেন পোয়েট্রির মাধ্যমে নাকি তিনি পোয়েট্রি দিয়ে স্টোনগুলোকে মানে পরিবহন করাইছিলেন এই শহরটাকে নির্মাণ করার জন্য। অ্যান্ড ইট ওয়াজ ফর দিস রিজন দ্যাট অরফিউস ওয়াজ বিলিভ টু হ্যাভ হেল্ড ইভেন দ্য লিস্ট স্পেল বাউন্ড বাই হিজ মিউজিক। অ্যামং দ্য রোমান্স, এবং যদি রোমানদের দিকেও যাই, the earliest writers were poets like Livius, Andronicus, and Ennius. The same was the case in Italy, where the earliest writers were the poets like Dante, Boccaccio, Petrarch. Among the English people had their Gower and Chaucer, who set a novel example to others with their poems, and who beautified their native language by writing poems. So we can easily understand that poetry deserves to be the earliest form of literature, or writing or knowledge. So we cannot censor like this as we do today. যেভাবে আজকে আমরা করছি এভাবে এইভাবে ঘৃণা করা ঠিক না। এমন করছে ইভেন ফিলোসফার ওয়াজ ফার্স্ট টট ইন ভার্স। তাহলে যারা আজকে ফিলোসফার, যারা নিজেদেরকে এত বড় মনে করতেছে, তাদেরও মনে রাখা উচিত যে তাদের
জ্ঞান বিতরণের যে মাধ্যমটা ছিল সেটাও তো ছিল হচ্ছে পোয়েট্রি, ভার্সে। হ্যাঁ, তারা তো গদ্যে লিখতো না, তারা কিসে লিখতো? ভার্সে লিখতো। সেই হিসাবে পোয়েট্রি কিন্তু ফিলোসফারদের থেকেও, মানে ফিলোসফি থেকেও অনেক উপরে। তাই বলছে দেখো, পোয়েট্রি ওয়াজ ইনডিড আ পায়োনিয়ার ইন স্পেয়ার অফ নলেজ। দিস ইজ প্রুভড বাই দ্য ফ্যাক্ট দ্যাট ফর আ লং টাইম দ্য ফিলোসফার্স অফ গ্রিস অ্যাপিয়ার টু দ্য ওয়ার্ল্ড আন্ডার দ্য গাইজ অফ পয়েটস। তাহলে কি তারা মানে পয়েটসের বেশেই তো পৃথিবীতে ফিলোসফিকে প্রচার করেছিল। যেমন সাস ফিলোসফার জ্যাজ থ্যালেস, তাহলে এমপিডোকেলস অ্যান্ড পারমেনিডেস গেভ এক্সপ্রেশন টু দেয়ার ফিলোসফিক্যাল আইডিয়াস অ্যান্ড থিওরিস ইন ভার্স। এমনকি পিথাগোরাস, দেখো পিথাগোরাস অ্যান্ড ফসিলাইডস স্টেটেড দেয়ার মোরাল কাউন্সিল ইন ভার্স, তারাও নীতিশাস্ত্র প্রচার করেছে ভার্সের মাধ্যমে। লাইকওয়াইজ দেখো টার্টিউস অ্যান্ড সোলন ইউজড ভার্স টু ডিসক্রাইব ওয়ার মেটার্স অ্যান্ড মেটার্স অফ স্টেট পলিসি, মানে রাষ্ট্রবিজ্ঞান রিলেটেড বিষয় তারাও কিন্তু ভার্সে লিখেছে। অর উই ক্যান সে দ্যাট অল দিস মেন ওয়ার অ্যাকচুয়ালি পয়েটস হু ইউজ দেয়ার পোয়েটিক ট্যালেন্ট টু কনভে দ্য হাইয়েস্ট কাইন্ডস অফ নলেজ টু দ্য পিপল থ্রু দেয়ার ভার্সেস। অতএব এদেরকে আমরা পয়েট বলতেই পারি, কারণ তারা ভার্স ব্যবহার করে তারা হাইয়েস্ট নলেজগুলোকে মানুষের মাঝে প্রচার করেছে। সুতরাং পোয়েট্রিকে তো আমরা ছোট করে দেখতে পারি না। দ্য ফ্যাক্ট দ্যাট সোলন ওয়াজ অ্যাকচুয়ালি আ পোয়েট is proved by his having written in verse the famous fable of Atlantic Island, a fable which was continued by Plato. এমনকি প্লেটো যে কবিদেরকে সেন্সার করতেছে সেও তো ওই ফেবলটা কন্টিনিউ করেছিল, যেটা শুরু করেছিল হচ্ছে সোলন, ভার্সে সেটাও লেখা। অ্যান্ড স্পিকিং ট্রুলি ইভেন প্লেটো ওয়াজ এসেন্সিয়ালি আ পয়েট, এমনকি প্লেটো নিজেও একজন পয়েট। কারণ কি দ্য ইনসাইড অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ প্লেটোস ওয়ার্ক ওয়ার সার্টেনলি ফিলোসফি, বাট দ্য স্কিন অ্যান্ড বিউটি অফ হিজ ওয়ার্ক ডিপেন্ড লার্জলি ইটস পয়েটিক্যাল কোয়ালিটি। তাহলে বলতেছে যে তার ওয়ার্কের ইনসাইটটা হয়তো বা স্ট্রেংথটা হয়তো বা ফিলোসফি, কিন্তু তার যে স্কিন অ্যান্ড বিউটি, মানে কি তার বাহ্যিক যে কাঠামো, তাই তো তার যে সৌন্দর্য, সেটা তো অনেকখানি পয়েটিক্যাল কোয়ালিটির উপরে ডিপেন্ড করছে। সুতরাং তাকেও তো আমরা পয়েট বলতেই পারি। দ্য ডায়ালগস রিটেন বাই হিম শো দ্য অ্যাথেনিয়ান সিটিজেন্স টকিং টু ওয়ান অ্যানাদার ইন হাইলি ইলোকুয়েন্ট অ্যান্ড পয়েটিক্যাল ল্যাঙ্গুয়েজ। এবং তিনি যেভাবে তার বইটা লিখেছেন, যে ভাষায়, যে ডায়ালগে, সেখানে তো বোঝা যাচ্ছে যে তৎকালীন সময়ে অ্যাথেনিয়ান বা অ্যাথেন্সের লোকেরা ইলোকুয়েন্ট এবং পয়েটিক্যাল ল্যাঙ্গুয়েজে কথা বলতো। সুতরাং দ্য অ্যাথেনিয়ান সিটিজেন্স কুড নেভার হ্যাভ স্পোকেন টু ওয়ান অ্যানাদার ইন দেয়ার ডেইলি লাইফ ইন দ্য ম্যানার ইন হুইচ দে হ্যাভ বিন মেড টু স্পিক ইন দ্য ডায়ালগস রিটেন বাই প্লেটো। And the obvious reason for this is that Plato himself was a poet who endowed his characters with a talent for poetical speech. দেখো এটা সহজে তোমরা বুঝতে হবে। It is in a poetical manner that Plato described the circumstances in which the Athenian citizen met. তার মানে এখানে মূল কথা বোঝাতে চাইলো যে those who are actually criticizing poetry, they don't know the earliest contribution of poetry in spreading the knowledge towards the general people. জেনারেল পিপলদের কাছে জ্ঞান বিতরণে পোয়েট্রির যে একটা অবদান ছিল, সেটা হয়তো বা এখনকার মানুষ জানে না বলে এই কাজটা করে। সুতরাং ডেসক্রিপশন অফ দিস কাইন্ড আর ট্রুলি দ্য ফ্লাওয়ার্স অফ পোয়েট্রি। তাহলে এখানে যে বিষয়গুলো বলা হয়েছে, এগুলো আসলেই পোয়েট্রি যে একটা ফ্লাওয়ার, তাই তো একটা সৌন্দর্য যেটা মানুষ সবাই গ্রহণ করে, যার মাধ্যম দিয়ে একটা বিষয়কে সহজে আকর্ষিত করা যায়, প্রচার করা যায়, সেইটা আসলে এখানে দেখানো হচ্ছে। তাহলে এটা ফিলোসফারদের সাথে প্রথমে তুলনা করা হলো, এরপর হবে কার সাথে? হিস্ট্রিয়ানদের সাথে। দেখো হিস্ট্রিয়ানস অলসো এমপ্লয় পোয়েটিক মেথডস ইন রাইটিং অফ হিস্ট্রি। দেখো হিস্ট্রিয়ানস হ্যাভ টু রেকর্ড অ্যাকচুয়াল ইনসিডেন্টস অ্যান্ড হ্যাপেনিংস, তারা অ্যাকচুয়াল ইনসিডেন্ট এবং হ্যাপেনিংকে রেকর্ড করে। বাট ইভেন হিস্ট্রিয়ানস হ্যাভ বিন গ্ল্যাড টু বরো দ্য পোয়েটিক স্টাইল অফ রাইটিং অ্যান্ড দ্য সলিডিটি হুইচ ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ পোয়েট্রি। That is the reason why the historian Herodotus used to names the 9 muses as the title for his 9 volumes of history. দেখো মিউস কি? দেবতা, তাই না? আমরা জানি মিউস হচ্ছে কি? পোয়েট্রির দেবতা। কিন্তু তিনিও যেহেতু তার হিস্ট্রিকে পোয়েটিক ফর্মে লিখেছেন, তার জন্য এই মিউসের 9 মিউসের নাম দিয়ে তিনি 9 ভলিউম লিখেছেন হিস্ট্রির। অতএব তিনি কিন্তু ওই কবি সাহিত্যিকদের নাম বা কবিতার যে গুরুত্ব, সেটাকে তিনি বুঝেছিলেন। নট অনলি দ্যাট, হি অ্যান্ড দ্য হিস্ট্রিয়ানস হু ফলোড হিম, তিনি এবং তার পরবর্তী হিস্ট্রিয়ান কী করেছে? রিরাইভড ফ্রম পোয়েট্রি দেয়ার মেথড অফ ডিসক্রাইবিং প্যাশনস ইন আ মুভিং ম্যানার। যে প্যাশনকে কীভাবে ডিসক্রাইব করা যায়, সেটা এখনো দেখানো হয়েছে। দে অলসো ফলোড দ্য মেথড অফ পোয়েট্রি বাই পুটিং ইন্টু দ্য মাউথ অফ গ্রেট কিংস অ্যান্ড কমান্ডার্স ইলোকুয়েন্ট অ্যান্ড পাওয়ারফুল স্পিচ হুইচ দোজ কিংস অ্যান্ড কমান্ডার্স কুড নট অ্যাকচুয়ালি হ্যাভ আটার্ড। তাহলে তিনি কি বলছেন?
যে এমনকি বড় বড় রাজারা বা সেই সময়ের যোদ্ধারাও এত ইলোকুয়েন্ট এবং পাওয়ারফুল হয়েছে কিসের মাধ্যমে? এই পোয়েট্রির মাধ্যমে। কারণ যদি তারা পয়েটিক ওয়েতে কথা না বলতো, তারা এত সুন্দর করে শব্দ উচ্চারণ করতে পারতো না, এবং তারা সুন্দর এত বাগ্মিতা দিয়ে তারা ভালো বক্তা হতে পারতো না। Thus, it is certain that neither philosophers nor historians have achieved mass popularity among the people if they had not employed poetic methods and modes of writing. The fact is that even in present times, the people of countries where learning has not yet taken any roots, বলছে এমন অনেক দেশ আছে যেখানে হয়তো এখনো জ্ঞানের আলো পৌঁছায়নি, সেখানেও লোকেরা কী করে? পিপল হ্যাভ সাম ফিলিংস অ্যান্ড রিগার্ড ফর পোয়েট্রি। সেখানেও মানুষের পোয়েট্রির প্রতি ভালোবাসা বা শ্রদ্ধা আছে। অতএব পোয়েট্রিকে এত ছোট করে দেখার কিছু নাই। কে বোঝা গেল এ পর্যন্ত? শুনতে পাচ্ছ নাকি লাইন গেছে? জি স্যার। শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে পোয়েট্রি ইজ রেসপেক্টেড ইভেন দ্য মোস্ট বারবারাস কান্ট্রিজ। হ্যাঁ, এমনকি যারা খুবই অশিক্ষিত বর্বর, সেখানেও পোয়েট্রিকে রেসপেক্ট করা হয়। আচ্ছা, তোমাদের আমি একটু কাজ দিয়ে দিই। হ্যাঁ, এখানে খুবই সিম্পল বিষয়গুলো কথা বলা আছে। পোয়েট্রি অ্যামং দ্য অ্যানশিয়ান্ট রোমান্স, পোয়েট্রি অ্যামং দ্য হেব্রুজ। দেখো বিভিন্ন জায়গায় ধর্ম, ইতিহাস এইভাবে দেখানো হয়েছে যে পোয়েট্রি কীভাবে দ্য পোয়েট আ ক্রিয়েটার ইন ফুলার সেন্স দ্যান আদার আর্টিস্ট, দ্য স্ট্যাটাস অফ পোয়েট্রি অ্যামং দ্য অ্যানশিয়ান্ট গ্রিক্স। ওকে, দ্য পোয়েট ইভেন ট্রান্সেন্ড নেচার। আচ্ছা, তোমাদের আমি এই 11 প্যারাগ্রাফ পর্যন্ত, ঠিক আছে, দ্য পোয়েটস ক্রিয়েটিভ ফ্যাকাল্টি অ্যাজ দ্য হাইয়েস্ট হিউম্যান ফ্যাকাল্টি, এর আগ পর্যন্ত একটু পড়ে নিবা সবাই। হ্যাঁ, ঠিক আছে? ওকে স্যার। খুবই সহজ ভাষায় দেওয়া আছে এগুলোতে, যেহেতু টেক্সট থেকে কিছু কিছু জিনিস বাদ দিয়ে যেগুলো মোটামুটি প্রয়োজন সে কথাগুলো দিয়েছে, এই জন্য তোমাদের বুঝতে সুবিধা হবে। আর যে নামগুলো আছে এখানে, বইয়ের নাম, রাইটারের নাম, খুব একটা বেশি বুঝতে দেওয়ার দরকার নেই। ওদের নামটা কেন নিয়ে আসা হয়েছে সেই রেফারেন্সটা শুধু দেওয়ার মাধ্যমে তত্ত্বটা বুঝে গেলে চলবে। হ্যাঁ, অত বেশি ইয়ার দরকার নেই। তাহলে এই পর্যন্ত আমাদের থাকলো পড়া প্যারাগ্রাফ 11 পর্যন্ত। আচ্ছা, তো শারমিন আক্তার কিছু বলবা? আচ্ছা, তাহলে ঠিক আছে। আজকে নেটওয়ার্কের একটু সমস্যা মনে হচ্ছে, এখান থেকে বারবার হয়ে যাচ্ছে। তো আগামীকাল কি বার? শুক্রবার, তাই না? জি স্যার। আগামীকাল রাতে তোমাদের আমি সাথে বসবো বলছিলাম, তাই না? হ্যাঁ আগামীকাল স্যার। রাত 10টার পরে বলেছিলাম এর আগের ক্লাসে। আজকে একটু মেসেজটা মনে দিতে মনে নাই। স্যার বলছেন স্যার। আচ্ছা আচ্ছা, তো বলছেন স্যার। ওকে। আর এই তো এই কথা তো, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই। তাহলে একটু যেগুলো দিচ্ছি সেগুলো একটু পড়তে থাকো। ওকে ওকে, সো গুড নাইট, বাই। গুড নাইট স্যার।